আমি জানি আমার ভিতর থেকে কি চলছে। প্রতিনিয়ত মনে হচ্ছে আমার মনে হয় সুইসাইড করলে সমস্যার সমাধান হবে। খারাপ সময় চলছে আমার। তুমি এক কথায় স্যার সুমিত গাঙ্গুলিকে কি বলতে চাও? তোমাকে আমি মার্ডার করব। ওনাকে নিয়ে যদি বলা যায় তো ওনাকে নিয়ে আমার লস হয়েছে। তুমি দেখা করার পরে ফোন টিপে গেছো ওনার সাথে এরকম করে গেছো। তো ওনার কি এটা বলা ঠিক হয়েছে যে বঙ্গমিটা উজ্জ্বল 7 জন্মে আমার সমতুল্য হতে পারবে না? খুদার কসম একটা দিন যদি খালি ভালো সময় আসে পাল্টা জবাব দেবো। কন্ট্রোভার্সিটা তো শুরু করলে তুমি। কন্ট্রোভার্সি শুরু করলে সত্যি ভূমিকম্প হবে। কল রেকর্ডিং লিক করে দিলে ওনার। উনি তো ভুল বলেছে। দেবের ইন্টারভিউতে উনি ছিল, দেবদার পার্সোনাল রুমে উনি ওনাকে এন্ট্রি দিয়েছে। বং মিডিয়া নাকি ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার। 1.5 বছর আগে এই কথাটা বেশি আসতো, তাই 1.5 বছর থেকে ঠাকুমাকে ভিডিওতে নেই না। একটা হিডেন জিনিস লিক করলাম আজকে। তুমি নাকি তোমার ঠাকুমা আর তোমার যে গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া দুজনের ফেস দেখে তুমি পপুলার হয়েছো। আজকে এই অপমানটা করলে তো 2 বছর পরে ঠিক এই জায়গায় এই ডেটে আবার দেখা হবে তোমার সঙ্গে। তুমি কোনো একটা রোস্টারকে বলেছিলে গার্লফ্রেন্ডের ব্রেকআপ নিয়ে রোস্ট করতে। হ্যাঁ, সে স্ক্রিন রেকর্ডিং যদি দেখাতে পারে দেখাক। কল রেকর্ডিং সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট ভিডিওতে দেখিয়েছে সে। করলে ভূমিকম্প হবে। তুমি ফোন করে বলেছিলে ওকে অ্যারেস্ট করে দিতেও পারবে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তো পুলিশ অ্যারেস্ট তোমাকেই করবে। আমি দা নাম্বার 1 হতে চাই না, আমি দা অনলি 1 হতে চাই। ভিডিও ছাড়লে 10 মিনিট 20 মিনিট চলে যাবে। এর পিছনে রহস্যটাই কি? মান্থলি কত টাকা ইনকাম? খাদান সাকসেস তো অনেক হয়েছে, তার পিছনে তোমার কোনো অবদান আছে? তুমি নাকি এখন নতুন সিনেমা করছো যেটা স্পাইডারম্যান সিনেমার থেকেও বেটার হবে। এই যে অ্যাঞ্জেল প্রিয়ার সাথে ব্রেকআপ সবকিছু কি ভিউ কামানোর জন্য? আমরা আলাদা গল্পে পা রাখতে যাচ্ছি। ফিউচারে কি দুজনকে একসাথে দেখতে পাবো আমরা? প্লিজ, স্বামী ব্যস্ত থাকলে সময় দিতে না পারলে অন্য পুরুষকে টেক্সট করা বা অন্য পুরুষে আসক্ত হলো না। অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে ব্রেকআপ, হ্যাঁ এটা সত্য। তো বন্ধুরা, কফি প্র্যাঙ্ক মাঝে আজকে আমাদের গেস্ট কে? ওয়ান এন্ড অনলি নর্থ বেঙ্গলের কিং ভাইরাল ইউটিউবার বং মিডিয়া। শুধু উজ্জ্বল, শুধু ফেমাস না, ও এমন একটা ছেলে যার নামে ইউটিউবে মানুষজন কাঁপে। সোশ্যাল মিডিয়া একদম কেঁপে যায়, যার নাম শুনলে ভূমিকম্প এসে যাবে। যার একটা ভিডিও ছাড়লে সোশ্যাল মিডিয়া হ্যাং করতে শুরু করে। সেই ভাই আমাদের সামনে বসে আছে। ভাই কেমন আছো বলো? কি ভূমিকম্প হয় আমার নামে? একদম জাপানের ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে আমি। কারোর ভিডিও ছাড়লে কার 10 মিলিয়ন ভিউ যায়। নর্থ বেঙ্গলে ভূমিকম্পের মেন কারণ হচ্ছে উজ্জ্বল। সেরকম কিছু না, সবে শুরু করেছি, বহুত কিছু করার বাকি আছে। অনেক বেশি বলে ফেলেছে, আমি নিজেকে সেরকম কিছু ভাবি না, তোমরা ভাবো ব্যাস। তুমি অনেক মহান বলে এই কথাটা বলছো, কিন্তু আলটিমেটলি বাচ্চা থেকে বড় সবাই জানে যে তোমার জায়গাটা তুমি কোন জায়গায় বানিয়ে নিয়েছো। বানাতে হবে, বানাইনি এখনো। আরো তো আগাবে তুমি আরো। তো কখনো যদি নর্থ বেঙ্গলে কখনো ভূমিকম্প হয় তো পুলিশ অ্যারেস্ট তোমাকেই করবে। প্রশাসন ভালোবাসে, কিন্তু ভুল করলে অবশ্যই। আমরা সর্বপ্রথমে একটা জিনিস জানতে চাইবো, বং মিডিয়া নামটা কোথা থেকে আসলো? প্রথম চ্যানেলের নাম ছিল আমার ইউটেক, সেখান থেকে মাইসেলফ উজ্জ্বল। ইউটেক তাহলে তো টেকের চ্যানেল হলো। আমার জীবনের সবার প্রথম চ্যানেলের নাম ছিল হচ্ছে প্রিয়জন, যেখানে মোটিভেশনাল ভিডিও বানাতাম। আচ্ছা, তারপরে গিয়ে সেখানে কিছু হয়নি, টেকনিক্যাল চ্যানেল খুলেছি ইউটেক, মানে উজ্জ্বল টেক। আচ্ছা, টেকনিক্যাল। উজ্জ্বল টেক যখন হলো, মানে ইউটেক যখন 10-12 হাজার সাবস্ক্রাইবার হলো, তখন হলাম না রে বস, এই নামটা ভাইরাল করলে হবে না, আমার নামটা ভাইরাল করতে। আচ্ছা আচ্ছা, আমি সব আজকাল তো তাই মাইসেলফ উজ্জ্বল করে দিলাম, ওটাকে এডিট করে। সবাই জানে, অনেক অডিয়েন্স এখন জানে সেই ব্যাপারগুলো। তারপরে ওটা 3-4 বছর করার পরেও কিছু পেলাম না, তখন চালু করলাম কি নিউজম্যান, নিয়ন ম্যানের মতো আমি ট্রেন্ডি ম্যান নামে একটা চ্যানেল খুলেছি। ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া নিউজ বলবে, তাতে ট্রেন্ডিং খবরগুলো দেবো, সেগুলো বানাবো, সেগুলো কিচ্ছু হলো না। তারপরে কমেডিতে পা রাখলাম। আমি টানা 2 বছর একাই কমেডি করেছি, একাই, মানে ডাবল লোড। আচ্ছা, তারপরে কি একটা ভিডিও আমার ভাইরাল যায়, তা কত 2000 ভিউজ। তখন আমাদের কাছে সেটাই ভাইরাল। তারপরে ওই পেজটারও এডিট করে নাম চেঞ্জ করলাম, কি যেন বং উজ্জ্বল, সেটা হলো না। আবার ওটাকে ডিলিট করে ডিঅ্যাক্টিভেট করে আবার বং মিডিয়া চালু করেছি। তারপরে ব্যাক টু ব্যাক খেলা চালু হয়েছে এখন। তারপরে বং মিডিয়া নামে। তারপরে প্রথম আমার ভাইরাল ভিডিও আমার বাবার সঙ্গে, অনেকে বলে ঠাকুমা, অনেকে বলে অ্যাঞ্জেল পে, না বাবার সঙ্গে, যে বলবো না। তারপরে দেন অ্যাঞ্জেলের সাথে হয়েছে, পরে কি 200K ফলোয়ারের পরে ঠাকুমা আসে, ব্যাক টু ব্যাক। তারপরে ঠাকুমা, বিভিন্ন গ্রামের বাচ্চা, অনেক ছেলেবেলেকে নিয়ে কাজ করে এখানে। আচ্ছা, এখন তো কারেন্ট যে প্রেজেন্ট সময়টা ভালোই কন্ট্রোভার্সি চলছে, ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও ছাড়ছে, অনেক ক্রিয়েটারও ভিডিও ছাড়ছে। মাঝখানে কথা হলো একটা, হ্যাঁ, কন্ট্রোভার্সি তো শুরু করিনি আমি। ও আচ্ছা, কন্ট্রোভার্সি শুরু করি, কন্ট্রোভার্সি শুরু করলে সত্যি ভূমিকম্প হবে। ওরে মাই গড, রক্ত চলাচল বন্ধ হবে, বাবা ডক্টরে বসে থাকতো। ওই রক্ত চলাচল এত ঊর্ধ্বচাপ দেবে যে ব্রেন স্ট্রোক হয়ে যাবে। আচ্ছা, এই যে কন্ট্রোভার্সি চলছে এটার মধ্যে মানে তুমি একদমই নেই তাহলে?
কই আমি কন্ট্রোভার্সি, আমি যদি ওনাকে নিয়ে বাজে কথা বলতাম, ওনার পয়েন্টগুলো তুলে ধরে আমি পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা করতাম, তবেই তো কন্ট্রোভার্সি হতো। আচ্ছা, সবাই তো 100% হয় না, ওনারও নেগেটিভ কিছু। কিন্তু কন্ট্রোভার্সিটা তো শুরু করলে তুমি। কই কন্ট্রোভার্সি আমি শুরু করলাম? এই যে ভিডিও করে কল রেকর্ডিং লিক করে দিলে ওনার। আমি তার আগে তো উনি কন্ট্রোভার্সি আমাকে দিয়ে শুরু করলো। আচ্ছা, সে উনি যখন, আমি তো ফ্যাক্টটা তুলে দিলাম, ওনাকে যদি আমি পুরো কল রেকর্ডিং শুরু লিক করলে তো হয়েই যেত কন্ট্রোভার্সি। উনি তো প্রথম এ করছে, সে করছে, সেখানে ভিডিও দেখছে, ওখানে ভিডিও দেখছি, তারপরে ওখান থেকে তো সবাই কোশ্চেন করছে, মিডিয়া হয়েছে, তারপরে গিয়ে আমি ওই ছেলেটা বললো যে কল করেছে, বললো যে এই ব্যাপার, মানুষকে জানাই দিলাম যে বন্ধু হিসেবে করেছে, ওনাকে ভালো প্রেজেন্ট করার জন্য করেছি। তাহলে এই কন্ট্রোভার্সির মধ্যে এখন কাজবাজ কেমন চলছে? কাজ তো কাজের জায়গায়, সে আমি হসপিটালে থাকলেও কাজ করি। হ্যাঁ, আমি একসময় হসপিটালে ভর্তি হয়েছিলাম, বিশেষ করে আইসিইউ থেকে এসে যখন আমার জ্ঞান ফিরছে, সবাই বলছে আমি না দাদা তোমার ভিডিও থেকে ইয়ে করি সে করি, একটা ট্রেন্ডিং গান চলছে, আসো রিল বানাই দিই। নার্সের সঙ্গে রিল বানাই ফেলছি, পারমিশন নিয়ে করা হয়েছে। মানে শরীর খারাপ ছিল কি? হ্যাঁ, আরে আমি মরার আগের সেকেন্ডেও কাজ করবো, কাজকে ভালোবাসি, কাজে এই জায়গায় নিয়ে আসে, কাজ আমি কখনো বাদ দেবো না। আমি যদি বলে যে এই 2 মিনিট পরে তুমি মৃত্যুবরণ করবে, কোনো ডক্টর যদি বলে, আমি তারপরেও কাজ করবো, শেষ কাজটুকু তো থাকবে। কাজকে ভালোবাসি, কাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না, কোনো কম্প্রোমাইজ না, ওখানে 1% কম্প্রোমাইজ না। তুমি সোশ্যাল মিডিয়া জগতে আসার আগে কি করতে? পড়াশোনা করতাম। কি নিয়ে তোমার পড়াশোনা, এডুকেশন লাইফ কি, এটা বলা যাবে? প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমার কিন্তু একরোল প্রাইমারি স্কুল থেকে আসছিল, প্রাইমারি স্কুল থেকে বিভিন্ন নাটকের সঙ্গেও যুক্ত ছিলাম, কিন্তু পড়াশোনা নিয়ে বেশি অ্যাক্টিভ ছিলাম, কারণ বাবা মার স্বপ্ন পড়াশোনা, প্লাস আমাকেও পড়াশোনা করতে খুবই ভালো লাগে, আমি এখনও বই পড়ি। আচ্ছা, সে আমি পড়াশোনার মধ্যে অ্যাক্টিভ না থাকলেও বই পড়ি, খুব বই পড়ি, আমার ঘরে অনেক বই আছে, তো পড়াশোনায় প্রচুরভাবে করতাম। প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুল আসলাম তখন পড়াশোনা করলাম, কিন্তু মাঝখানে গিয়ে একটু পড়াশোনার মধ্যে ঘাবলা করেছি, ক্লাস 11-12, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনায় ফুল অ্যাক্টিভ ছিলাম, কিন্তু 10-এ উঠতে উঠতে আমার মোটামুটি ইউটিউবে একটু সাকসেস আসছে, তারপরে পড়াশোনাটাকে একটু সাইডে রেখে ইউটিউবের দিকে বেশি টাইম। মানে ক্লাস 10-11 পর থেকে ইউটিউব জগৎ? না, ইউটিউব তো আমি ক্লাস ওই 8 থেকে, জিও যখন প্রথম আসে তখন থেকে। তোমার এখন বয়স কত? বয়স 24। এখন 24 বছর, প্রায় মোটামুটি 14 বছর 15 বছর থেকে ইউটিউব চালু করেছিলাম। ওকে। আমার একটা চ্যানেল আছে যেটা 2015 সালের সেপ্টেম্বর মাসে খোলা, সেটাই ফার্স্ট চ্যানেল, ওই যে প্রিয়জন আছে, ইমেলটা আছে, সেখানে 3000 সাবস্ক্রাইবার আছে, আর এইদিকে 4-5 মিলিয়ন হয়ে গেছে। আমি সেই চ্যানেলটা দেখি আর ইয়ে নেই যে বন্ধু তোমাকে দিয়ে স্বপ্ন শুরু করেছি, পাইনি সেই জিনিসটা করতে, পাইনি তোমাকে সাকসেস করতে, কিন্তু তোমার আরেক বন্ধু আসছে বাবু মিডিয়া। তুমি একটা কথা বলো, এই যে 3-4 বছর ধরে কাজ করছো জমিয়ে, আর সাথে কোটি কোটি ভিউ। ভুল বলে কেন, 3-4 বছর করি, আমি 8-10 বছর ধরে ইউটিউব থেকে, মানে না এই রানি 4 বছর ধরে কোটি কোটি ভিউজ, ওটা ভাইরাল উজ্জ্বল। হ্যাঁ, মানে ভিডিও ছাড়লে 10 মিনিট 20 মিনিট চলে যাচ্ছে, এর পিছনে রহস্যটা কি, বা কিছু হ্যাক বা কিছু সিস্টেম ইউজ করো নাকি? না হ্যাক কিছু না, হ্যাক আমি দুনিয়ার চাহিদাটাকে হ্যাক করেছি, মানুষ কি পছন্দ করে। আমি বিশাল একটা কন্টেন্ট নিয়ে স্টাডি করি, আমি যতক্ষণ পর্যন্ত নিজে আসবো না সেই কন্টেন্টটা আমি পোস্ট করবো না। যদি আমার কম্পিউটার দেখা যায়, আমি 10টা ভিডিওর মধ্যে 2টা পোস্ট করি, বিশ্বাস করেন, আমি 10টা ভিডিও শ্যুট করার পর 2টা পোস্ট করি, বাকি 8টাই ডিলিট করে দিই। আমি স্যাটিসফাইড না, মানুষ কী করে স্যাটিসফাইড হবে? আমি যে সে কাজ করি না, যে কাজ করি না বলবো, কথা যে সে ভিডিও আমি ছেড়ে দিই না। আমি একটা ভিডিওকে 10 বার দেখবো, 10টা লোকের কাছে রিভিউ নিব, তারপরে গিয়ে পোস্ট করবো। আমার খুব পরিশ্রম হয় একটা করে ভিডিও পোস্ট করতে গিয়ে। না, সে তো দেখেই বোঝা যায়, যে কোনো কন্টেন্টে পরিশ্রম তো প্রচুর লাগে। আমার এই কন্টেন্টে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি 50 জনকে দিয়ে লিখিয়েছি, পছন্দ হয়নি। আজ পর্যন্ত সব স্ক্রিপ্ট আমি নিজেই করেছি, তো আমাকে ভাবতে হয় যে মানুষ এরপরে কোনটা পছন্দ করবে। ভাবুন একটা জিনিস, এবার একটা ভিডিও বানালে পাগল নিয়ে, তারপরে ছাগল নিয়ে, তারপরে গিয়ে ভিখারি নিয়ে, তারপরে গিয়ে মদ নিয়ে, এরপরে কি করবা? আমার তো কন্টেন্ট মাসে 8-10টা আসে, খুব ভাবতে হয়, খুব ভাবার পর নিজে যখন স্যাটিসফাইড হই তখন পোস্ট করি, আর নিজে স্যাটিসফাইড মানে জগৎ স্যাটিসফাইড। এই স্ক্রিপ্টগুলো কি তুমি একাই লেখো? হ্যাঁ, একাই লিখি, আর 5% আমি কিছু ভালো ভালো চ্যানেল থেকে আমি নিয়ে নিই, রিমেক করি নিই, 5% কপি করি আমি, 100%, কিন্তু পারমিশন নিয়ে করি।
মানে সেটা আমি ইনস্টাগ্রামে হয় না, সবাই যেমন একটা ট্রেন্ডিং ব্যাপার আছে সেটা নিয়ে ভিডিও বানায়, তো সেটাই যদি সবাই করে তো আমিও ঠিক সেরকম কমিটির পার্টটা করি। তো সেটা যদি কপি হয় কপি, যদি ট্রেন্ডিংয়ে মাথা কাটা হয় তো ট্রেন্ডিংয়ে মাথা কাটাই। তুমি তাহলে বলতে চাইছো যে তোমার যে ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে সব কিছু তুমি নিজে করো, মানে এডিটিং থেকে নিয়ে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন থেকে স্ক্রিপ্ট রাইট? এডিটিং, পোস্টিং, কমেন্ট রিপ্লে, ইমেল হ্যান্ডেল, ডিরেকশন সব কিছু। কিন্তু আমার ক্যামেরা করে ধীমান ভাস্তা, প্রসেনজিৎ দা, তারাও আবার অ্যাক্টিং করে। সে আমার তো অ্যাক্টিংয়ে তো যারা যারা আছে তাদের নাম আর কি বলবো, সে অ্যাঞ্জেল পিয়া, বাবা মা যারা আছে। একটা কোশ্চেন আমার মনে আছে যে বং মিডিয়া একটা শ্যুট করলো, আর একটা পেজ আছে অ্যাঞ্জেল প্রিয়া, তো বং মিডিয়ার ভিডিও দেখছে অ্যাঞ্জেল প্রিয়া এখানে চলে আসছে, অ্যাঞ্জেল প্রিয়ার হয়তো ভিডিও ওখানে পাবলিশ হচ্ছে, তো এটা কিভাবে মেনটেন হয়? ও অ্যাঞ্জেল পিয়ার পেজের তো এডমিন ও আছে, প্লাস আমিও আছি, মাল্টিপল আইডি তো এডমিন রাখা যায়। মানে এরকম আমি দেখেছি, সাপোজ অ্যাঞ্জেল প্রিয়া অন্য জায়গায় আছে, যে ওর ভিডিও, তোমার ভিডিও ওর পেজে আপলোড হয়ে গেল। সো অ্যাঞ্জেল পিয়া এমন একটা ছাপড়ি নাম, সত্যি কথা বলতে সেটা সবাই সার্চ করে, ওটা একটা নাম অ্যাঞ্জেল পিয়া, সবারই দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা আগে অ্যাঞ্জেল পিয়া আইডিতে লেগে রাখতো, ওর নাম তো আলাদা, ওর নাম জয়া বর্মন। তো অ্যাঞ্জেল পিয়া নামটা আমি ওর এই কারণে রেখেছি, ভালো লাগার কারণে না, কিন্তু যাতে ওই নাম এমন একটা কিওয়ার্ড হয় যেটা যাতে মানুষ সার্চ করে, তো ওখান থেকে ওকে আমি ওর নামটা দিয়ে দিই। ফেসবুকে এই নাম খুব সার্চ হয়, তাই মানে আমি যেটাই করবো রিয়েল নাম ওটা নয়, আমরা কিন্তু ভাবতাম যে ছিল নাম প্রিয়া প্রিয়া। রাইট। অ্যাঞ্জেল পিয়া নামটা একটা কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড ছিল একসময়, এখন ওটা ছাপড়ি নাম হয়েছে। তো সেখান থেকে পেজটার নাম রাখা, সেখান থেকে ওর নাম হয়ে গেছে, এটাই। এডমিন ও আছে, আমি আছি। সো ব্লগিং পেজ আমার ওটা ছিল, তাই ওটা এডিট করে অ্যাঞ্জেল পিয়া করেছি বলে ওটা আমিও চালাই, অ্যাঞ্জেলও চালাই। আচ্ছা, তুমি এখন প্রচণ্ড পপুলার, তো তোমার লাইফে স্ট্রাগল সম্পর্কে একটু বলা যাবে, তাকে আমাদের ভিউয়ার্সরা জানতে পারে যে তুমি কিভাবে উঠে এসছো এই পর্যন্ত? বললাম তো প্রথম থেকেই পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম, পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। বাবার তো সংসারে খুব খারাপ পরিস্থিতি ছিল, যেখানে মান্থলি 200 টাকা খরচা করা খুব চাপের। তারপরেও বাবা সায়েন্সে আমাকে পড়িয়েছিল, কিন্তু আমি পরে নিজেই কী করলাম বিশ্বাস করুন, রেশন দোকানে 2 টাকার করে কেজি চাল পাওয়া যেত, পোকা থাকতো, আমি সেই চাল রান্না করে খেতাম, বাবা জানতো না মাসের পর মাস। হ্যাঁ, তো বাবা যায় নরেন কাকুর বাড়িতে ভাড়া থাকতাম, তো সেখানে গিয়ে দেখে যে আমি পোকাযুক্ত চাল রান্না করে খাচ্ছি, কারণ বাবার তাতে কম খরচা যায়, কেননা সায়েন্সে তো অলরেডি অনেক খরচা হয়। বাবা সেই দিনেই আমাকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে, আবার আর্টসে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর? সো বাড়িতে আসলাম, তো তার আগের থেকে বাবার দুধটা বুঝতে চেষ্টা করেছি। আমি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করলে বাবা আমাকে লাট সাহেবের মতো রাখছিল, মানে যাই যাইতাম তাই পেতাম। কিন্তু আমি যখন বুঝতে পারি বাবার কষ্ট হয়, তখন আমি ইউটিউবে পা রাখি যে কী করে ইনকাম করা যাবে। যখন বাবাকে ভিখারি বলে মানুষ সম্বর্ধনা দেয়, তো তখন আমার মধ্যে জেদ আছে, না এই ভিখারি একদিন কিছু করবে। যখন মাকে হাত জোর করে বলতে হয় 500 টাকার জন্য যে 500 টাকা দাও, তখন আমি জেদ নিলাম, না আমাকে পাল্টা জবাব দিতে হবে এর বিষয়ে। তো এই যে অপমান, এই ইনসাল্ট আমাকে ওই তাড়াতাড়ি সফলতার দিকে নিয়ে গিয়েছে, যে আমার কিছু করতে হবে। তারপরে ব্যাক টু ব্যাক এই ভিডিও বানায় অনেক লাত খেয়ে এটা ওটা কথা শুনে এইটা, মানে রাতারাতি বং মিডিয়া হয়নি, সেটা আমার বাবা, বিশেষত আমার বাবা আর আমি জানি, আর উপরওয়ালা জানে যে রাতারাতি হয়েছে না খুঁটে হয়েছে। আচ্ছা, অনেকে বলে যে বং মিডিয়া নাকি ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার, আবার অনেকে বং মিডিয়াকে আইডল মনে করে, তুমি এ সম্পর্কে কি বলতে চাও? দুইটাই ঠিক। দেশে ছাপড়ি কন্টেন্টও খায়, আইডলযুক্ত যেগুলো ভালো কন্টেন্ট সেটা খায়। আমি দুটা কন্টেন্টই বানাই, কিন্তু আমার পার্সেন্টেজ আছে 10% আমি ছাপড়ি কন্টেন্ট বানাই। আমার টার্গেট ভাই ছাপড়িরাও মানুষ, তো তাদেরকেও টার্গেট করি। আমি 90% ভালো কন্টেন্ট বানাই। আপনারা কি জানেন যে আমি রাগ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেখানে রাগ করলে ক্ষতি হয়, ভালো একটা বার্তা দিয়েছি। আপনারা জানেন আমি প্রথম দিকে মোটিভেশনাল ভিডিও বানাতাম। জানেন যে আমার বং মিডিয়া চ্যানেলের থেকে আমি বেশি খাটি উজ্জ্বল ফিল্মে, যেখানে সমাজের জন্য ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। আমি 2 বছর ধরে খেটে যাচ্ছি একটা সিনেমার উপর, যেখানে রেপ কালচারের বাইরে, রেপ কালচারের বিরুদ্ধে এবং সামাজিক কিছু বার্তা যেগুলো খুব ইম্প্যাক্ট পড়বে ভালোভাবে সমাজের প্রতি। তো সেই রকম একটা কনসেপ্টের উপর খেটে যাচ্ছি, মানে আমার জীবনের অধিকাংশ আর্নিংটা সেখানে ইনভেস্ট করছি। তো মানুষ তো সেটা দেখবে না,
এখনই আমার ইনস্টাগ্রাম, ফেসবুক যে কোনো জায়গায় যান, সেখানে গিয়ে দেখবেন যে আমার সাপ্লি কন্টেন্ট কয়টা আর ভালো কন্টেন্ট কয়টা। আমি লিখে দেবো যে আমার 90%-এর উপরে ভালো কন্টেন্ট। হ্যাঁ, আমার কন্টেন্ট যদি জীবনে আমি কন্টেন্ট 500টা বানিয়েছি, কিন্তু আমি 5000-এর বেশি মানুষকে হেল্প করে তাদের ভিডিও বানিয়েছি, সে পোস্ট করিনি, মোটামুটি পোস্ট করেছি, সেগুলো তো মানুষ কখনো দেখে না। কোথায় সেগুলো? আমি ওপেন ক্যামেরায় বলছি, সেগুলো নিয়ে কথা ওঠে না কেন? ভালো কন্টেন্ট মানুষ সহজে পছন্দ করে না। এইটুকু বয়সে আমার 22 যদি বয়স হয়, আমি 22,000-এর বেশি লোকের উপকারের চেষ্টা করেছি, সেটা নিয়ে কোথায় কথা হবে? সেটা নিয়ে তো কথা হয় না। তো এটাই ব্যাপার, কথা হয়, কম হয়, সেটাকে বেশি করতে হবে। তো তুমি এটা সম্পর্কে কি বলতে চাও, এই যে কথা হয় না? এটা বাস্তব, তো এটা হবে, এটা আমি যতই জ্ঞান করি এটা হবে। একটা মানুষের নেগেটিভিটি থাকবে, পজিটিভিটি থাকবে, কেউ পারফেক্ট হয় না। আমার খারাপ দিক আছে, যেমন সাপ্লি কন্টেন্ট, ভালো দিকও আছে, ভালো কন্টেন্ট। যারা দেখে ভালো কন্টেন্ট, তারা আমার বিপদে প্রতিবাদ করে, তারা আমাকে সেইভাবে ভালোবাসে। কিন্তু কথা বেশি বলে যারা ওই নেগেটিভিটিটা ধরে রাখে, সাপ্লি কন্টেন্ট, তারা কথা বেশি বলে, কাজ কম, জেলাস ফিল করে। ভালো লোক ভালো কন্টেন্ট দেখবে, তারা ব্যস্ত থেকে অত কথা বলে না, তারা জানে যে বঙ্গমিডিয়া ভালো কন্টেন্টও বানায়, তাই না? হ্যাঁ, আমি আমার মনের কথা মনে থাকুক যে গানটা আছে, সেখানে খাজেন বাবু বলে একজন বৃদ্ধ মানুষ, যিনি কোনোদিন স্টুডিওতে যায়নি, হ্যাঁ, ওনার ভোকাল নিয়ে ওনাকে 23 মিলিয়ন লোকের কাছে পৌঁছে দিয়েছি। তারা সাধারণ ঘরের বৃদ্ধ মানুষ 23 মিলিয়ন লোকের কাছে নিজের গলা মানে ভোকাল সুর প্রকাশ করতে পেরেছে। এটা কি ভালো না? অরিজিৎ সিংকে আমরা কী কারণে পছন্দ করি? একটাই কারণ, গান করে। তো আমিও সেরকম গান করি তো, উজ্জ্বল ফিল্মে 23 মিলিয়ন ভিউ, সেটা কি ভালো কাজ না? শর্ট ফিল্ম করেছি, সেটা কি ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ। আমি আরজি কোড নিয়ে একটা শর্ট ফিল্ম বানিয়েছি, সেটা কি ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ। সেইগুলো নিয়ে যেদিন সামনাসামনি লড়াই হবে যে তুমি ভালো কাজ কী করছো, সেদিন আমি দেখিয়ে দেবো খারাপ কাজের থেকে ভালো কাজ অনেক বেশি, 90% বেশি। ভালো কাজগুলো মানুষের চোখে পড়ছে না, পড়ছে, যে ওই কিছু মানুষের চোখে পড়ছে, তারা অত কথা বলবে না। আমি যখন বিপদে পড়বো তখন তারা প্রতিবাদ করবে। এই মুহূর্তে আমি একবার বিপদে পড়েছি, হ্যাঁ, উত্তরবঙ্গের সমস্ত ইউটিউবার আমার বিপদের পাশে দাঁড়িয়েছে। নোংরা সুরান থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অনেক, অপূর্ব ভৌমিক থেকে শুরু করে অনেকেই। আজকে কেউ আমাকে নিয়ে একটা কটূক্তি করছে, এই চ্যানেল থেকে ইন্টারভিউ দিয়েছে, ওনার বিরুদ্ধে তো দর্শক প্রতিবাদ নিচ্ছে। কেন নিচ্ছে? আমি সাবরি কন্টেন্ট মানে তার জন্য না, তারা আমার মধ্যে ভালো কিছুও দেখেছে, তাই না? মানুষ তো আর বোকা না। এই যে বং মিডিয়ার যে সাকসেস জায়গায় এসছে, এর পিছনে অ্যাঞ্জেল প্রিয়া বা ঠাকুমা বা বাবা, এর মধ্যে কার প্রাধান্য বেশি? সবার প্রাধান্য বেশি, কেন্দ্রবিন্দু মানে জন্ম দিয়েছে হচ্ছে বাবা। কারণ বাবা আমাকে মোটিভেট করেছে, বাবা আমি আছি তোর পাশে। বাবা ইন্টারনেট প্যাক তোকে ভরিয়ে দিচ্ছে, মানুষ বলছে ইন্টারনেটে তুই বাজে কিছু করিস, বাস্তবে বাবা আমি তোকে বিশ্বাস করি যে তুই ভালো কিছু করবি বা ভালো কিছু করিস। সো বাবা উৎপত্তি ছিল, তারপরে ঠাকুমা আসে, ঠাকুমারও অবদান প্রচুর, ঠাকুমার নামটা একদম প্রচুর পরিমাণে থাকে। অ্যাঞ্জেল পিয়ারও অবদান প্রচুর, বহুত অবদান। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে যে তুমি নাকি তোমার ঠাকুমা আর তোমার যে গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া, দুজনের ফেস দেখে তুমি পপুলার হয়েছো, এটা সম্পর্কে তুমি কি বলতে চাও? ওনাদের আর কি অবশ্যই ভূমিকা আছে আমার পপুলারের পিছনে। ওনাদের দুজনেরই ভিডিও মিলিয়ন, ঠিক আছে, কিন্তু সেটা নয়, মিলিয়ন ভিউজটা সত্যি কথা বলতে ফেসে আসে না। তাহলে যদি আসতো তাহলে শাহরুখ খানের প্রত্যেকটা মুভি হিট হতো, দেবদার প্রত্যেকটা মুভি হিট হতো, বা আমার প্রত্যেকটা ভিডিওই হিট হতো। আমারও কিছু ফলস ভিডিও আছে, তাহলে কোথায় আসে? মিলিয়ন ভিউজ বা হিট হয় কন্টেন্টে। ঠাকুমাকে নিয়ে কটূক্তি করছি না, আমি প্রথমে বলছি ঠাকুমা এবং অ্যাঞ্জেল পিয়ার অবদান অপরিসীম ভাইরালের পিছনে। কিন্তু ঠাকুমাকে আমি দাঁড় করিয়ে যদি বলতাম হ্যালো হাসতো মানুষ, ভিউজ হতো? তাহলে আমি কালকে ঠাকুমাকে দিয়ে দাঁড়িয়ে বলি যে ঠাকুমা এরকম করে হ্যালো ভিউজ আসবে, ভাইরাল হবে না কিন্তু। সো কন্টেন্ট এমন ভেবেছি যে যেটা থ্রু ঠাকুমাকে ক্যামেরায় এনে ঠাকুমাকে অ্যাক্টিং করিয়েছি, তারপরে সেটাকে মিলিয়নে হিট গিয়েছে। কন্টেন্টটা মেন, তারপর অবশ্যই ঠাকুমা অ্যাঞ্জেল পিয়ার অবদান আছে। কিন্তু একটা সময় গিয়ে অনেকেই অনেক কথা বলেছে, যেমনটা ঠাকুমার জন্য ফেমাস হয়েছে, এটা অনেকেই বলেছে, কিন্তু আমি তখনই জেদ নিলাম এটাকে ভুল প্রমাণিত করবো। 1.5 বছর আগে এই কথাটা বেশি আসতো, তাই 1.5 বছর থেকে ঠাকুমাকে ভিডিওতে নেই না, একটা হিডেন জিনিস লিক করলাম আজকে। 1.5 বছর ধরে আগের ভিউজ আর এখনকার ভিউজের মধ্যে কোনো ডিফারেন্ট নেই, বরং এখন আরও বেশি বাড়ছে। তো
তো এটাই ব্যাপার যে ঠাকুমা, অ্যাঞ্জেল প্রিয়া, বংমিডিয়া, উজ্জ্বল এটা ম্যাটার করে না, কন্টেন্ট ম্যাটার করে। মানুষ কন্টেন্ট দেখতে ভালোবাসে, কন্টেন্টের থ্রু পরে ফেস ভাইরাল হয়। ফেস একটা সময় গিয়ে একটু বুস্টের কাজে দেয়। উজ্জ্বলের ভিডিও আসে দেখি গিয়ে, খারাপ ভিডিও বানিয়েছে স্কিপ করবে, ভালো কন্টেন্ট ব্যাস ধামাকা, এটাই ব্যাপার। তবে ঠাকুমাকে আবার নিয়ে আসবো। তো উজ্জ্বল ভাই, তুমি যখন আগে ভিডিও বানাতে তখন তুমি যেটা পপুলার ফেস ভ্যালু আছে তাদের সাথে কোলাব ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছিলে? না তো, আরে একাই ভিডিও বানিয়েছিলাম প্রথম থেকে। আচ্ছা, তুমি নর্থ বেঙ্গলের তথা কোচবিহারের খুব পপুলার ফেস, তো তুমি যাদের দেখে কাজ শিখেছো বা যাদেরকে ফলো করেছো নর্থ বেঙ্গলে বা কোচবিহারের মধ্যে, তুমি কি মনে করো তুমি তাদের থেকে এখন অনেক বেশি এগিয়ে গেছো বা অনেক বড় হয়ে গেছো তাদের থেকে? আমি কারোর সঙ্গে প্রথমত নিজেকে কম্পেয়ার করি না। আমি দা নাম্বার ওয়ান হতে চাই না, আমি দা অনলি ওয়ান হতে চাই। আমার ফলোয়ার 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 2 মিলিয়ন আমি কখনো কিচ্ছু দেখি না। আমার কথা হচ্ছে আমাকে এরপরে ইউনিক কিছু করতে হবে, অনলি ওয়ান। আমি দুয়ারে সরকার নিয়ে ভিডিও করেছি, আমি সিভিক পুলিশ নিয়ে ভিডিও করেছি, যেগুলো নিয়ে অলরেডি আরও অন্যরাও ভিডিও করেছে। বাট আমার কথা হচ্ছে আমি এই কন্টেন্টটাকে ইউনিকভাবে করব। সো আমি অনলি ওয়ান হতে চাই, দা নাম্বার ওয়ান না। নাম্বার ওয়ান, নাম্বার টু এগুলো বাচ্চোকা খেল, এগুলো করতে চাই না। আর তাদের থেকে এগিয়ে কখনোই না। এমনও কেউ আছে যারা ইউটিউবে ভিডিও করে না, তারা আমার থেকে বিশাল ভালো ট্যালেন্ট নিয়ে আছে, বুঝতে পারলে? তো যারা আছে উত্তরবঙ্গে, শুধু বংমিডিয়া, উজ্জ্বল না, আরও অনেকেই বিশাল ট্যালেন্ট আছে, বিশাল ট্যালেন্ট। সুযোগ দেওয়া হোক, এদিকে কাঁপায় দেবে, শুধু বংমিডিয়া, উজ্জ্বল না। আচ্ছা উজ্জ্বল ভাই, এই যে অ্যাঞ্জেল প্রিয়ার সাথে ব্রেকআপ ভিডিও বা আমরা যে নিউজটা দেখেছি, তো এই সম্পূর্ণ কিছু সব কিছু কি ভিউ কামানোর জন্য না সত্যিকারে ব্রেকআপ হয়েছে? অ্যাঞ্জেল প্রিয়ার আর আমার যে ব্রেকআপের ব্যাপারটা নিয়ে ভিডিও বানিয়েছি, আমি ভিডিও বানিয়েছি, কেউ বলতে পারবে? আমার ভিউ কামানোর জন্য এই কন্ট্রোভার্সি দরকার নয়। আমি বিভিন্ন নিউজে দেখেছি কন্টেন্ট হয়েছে, ভিউজ কামিয়েছে, উপকার হয়েছে, আমার উপকার হয়েছে, অ্যাঞ্জেলের উপকার হয়েছে। কেননা ব্রেকআপ যদি হয়ে যেত ক্ষতি হতো নিশ্চয়ই, আমরা কখনোই চাইবো না যে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমি একটা কমেন্ট করেছি যে আমরা আলাদা গল্পে পা রাখতে যাচ্ছি। ভাগ্য ভালো যে ওইটুকুই করেছি। আমি শোনার পরে আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে ওর থেকে বেশি কিছু বলতো। একটা অ্যাপ প্রমোশন করেছিলে, তার আগে তুমি বলেছিলে হ্যাঁ অ্যাঞ্জেল প্রিয়ার সাথে আমার ব্রেকআপ, সেই নিউজটা আছে, ওটার জন্য ওটা বলার পরে প্রমোশনটা করেছিলে। তাহলে ওটা কি ছিল? হ্যাঁ, অ্যাঞ্জেল পের সঙ্গে ব্রেকআপ, ওটা বলার পরে বলেছিলে। হ্যাঁ, তো অ্যাঞ্জেল পেকে ব্রেকআপটা নিয়ে তো ভিডিও বানালাম না। না, তুমি বললে ওটা মানে একটা সাসপেন্স ক্রিয়েট করে তোমার প্রমোশন করেছিলে, আমি ওটা দেখেছি। তো আমি বলতে চাই তাহলে কি সেটা মানে কি, হুট করে আমি অ্যাপ প্রমোশনের জন্যই গিয়েছিলাম, আমার পে টু ব্যাগ অ্যাপ্লিকেশন। হুট করে মনে হলো যে এইভাবে চালু করি, মানে ওটা ভিউজ নেওয়ার জন্য একটা ট্রিক? না না, ভিউজ ওটা অ্যাঞ্জেল পে না বললেও আমার ভিউজ আসতো, কারণ ওর আগের ভিডিওটা তো ওর থেকে বেশি ভিউজ গিয়েছে। আমি যেটাতে অ্যাঞ্জেল পে নাম ইউজ করি না সেটাতেও তো ভিউজ গিয়েছে। আচ্ছা, তাহলে তুমি বলো এই যে এই কথাটা অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে তোমার ব্রেকআপ, এইটা তাহলে মার্কেটে কি করে আসলো? পার্সোনাল বিষয়ে বলতে চাই না, কিন্তু যেটা পাবলিক জানে সেটাই, যেটুকু রটেছে না তার তো কিছু ঘটে না। ওই বোনটা যে ব্যাপারটা ভিডিও করে বলেছে, সেটা তো অ্যাঞ্জেল নিজেই বলেছে যে হ্যাঁ এটা সত্য। সেটা অ্যাঞ্জেলের ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে হবে। কিন্তু পাবলিক এটা বলেছে যে অ্যাঞ্জেল ছেড়ে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, এখানে ওখানে গিয়েছে, এটা তো ভুল। ও তো বাড়িতেই ছিল তখন। কারেন্ট কি আপডেট আছে? আমাদের তো আগে থেকেই কিছু সমস্যা চলছিল, পারিবারিক একটু সমস্যা চলছিল, সেটা নিয়ে বন্ডিংটার মধ্যে একটু দুর্বলতা আছে। আবার ঠিক আছে, দুর্বলতা আছে, একটু অন্য সমস্যা হয় না। ফিউচারে কি দুজনকে একসাথে দেখতে পাবো আমরা? কেন দেখতে পাবে না? অবশ্যই পারবে। ব্রেকআপ হলেও পারবে, না হলেও পারবে। না না, ওইভাবে না, না, একটা সুন্দর একটা দাদা বৌদি হিসেবে, হাজবেন্ড ওয়াইফ। আরে আমি তো ভাবি অ্যাঞ্জেলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। লজিক্যালি বলতে গেলে আমাদের কি বাকি আছে? কিচ্ছু বাকি নেই। আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে অরিজিনালি? বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছে। মেয়ে ফ্যানরা কষ্ট পেও না, সত্য কথা বলতে ভালোবাসি। আর সোশ্যাল ম্যারেজ রেজিস্ট্রি হওয়ার পিছনে একটা কারণ আছে। আমি যখন ভাইরাল হচ্ছিলাম তখন স্বাভাবিক মেয়ের বাড়ির মনে, অ্যাঞ্জেলের বাড়ির মনে কোশ্চেন যে এই ছেলেটা ভাইরাল হওয়ার পরে বা বড় হওয়ার পরে ধোকা দেবে না তো। আমি নিজেই প্রেশার দিয়ে জোর করে আমি নিজে রেজিস্ট্রি করেছি। এবং আমি অনেক সমস্যার পরে এখনও পর্যন্ত ব্রেকআপ করিনি, শুধু একটা কারণে যে আমি ভালো জায়গায় আসছি। কারণ আমি চাইনি বা চাই না যে আমি ভালো জায়গায় এসে ওই একটা মেয়েকে অসহায় পরিস্থিতিতে ছেড়ে দিই। আমার জীবনে যতই বাধা আসুক, দুঃখ আসুক, আমি আমার জায়গায় আমি টিকিয়ে রাখবো। কিন্তু আমি ওকে ছাড়তে পারছি না এই কারণেই যে আমি ভালো জায়গায় আসছি জন্য। আমি খারাপ জায়গায় থাকলে হয়তো যে সমস্যা
আমাদের মধ্যে ছেড়ে দিতাম। মেয়েটা অনেক মানে গার্লফ্রেন্ড মানে অ্যাঞ্জেল প্রিয়ার কথা বলছি, অনেক ভালো মনের মেয়ে, যেটা আমি জেনেছি বা আমি শুনেওছি। তো সেই হিসাবে দুজনকে একসাথেই দেখতে চাই। ও ভালো মনের মেয়ে, কিন্তু ওর বুঝ খুব কম। মানে আমি যে লাইফটা চুজ করেছি আর আমার যে কাজকর্ম, আমার যে ব্যস্ততা, সেটা না ও অ্যাকসেপ্ট করতে পারছে না। ওই ফিল্ডের থেকেও কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না, ও অ্যাডজাস্ট করতে পারছে না। কিন্তু খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে, কিন্তু ও অ্যাডজাস্ট করতে পারছে না। খুব প্রেশার হচ্ছে, একটা মেয়ের হাত ধরে শুটিং করলে সে বহুত প্রেশার হচ্ছে, কিন্তু পারবে, আশা করি ওর বয়সটা হলে ধীরে ধীরে পারবে। মানে এটা কি এরকম যে অন্য নায়িকার সাথে শ্যুট করছো, জেলাস ফিল হচ্ছে, বা মনে হচ্ছে ও আমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড, ও কেন অন্য মেয়ে টাচ করছে, এরকম প্রবলেম হচ্ছে? ও যেটা জেলাস ফিল হচ্ছে, সেখানে আমি নিজেকে এটুকুই বলবো যে ভাই, কোনো নারী স্বামীর এইটুকু ভাব দেবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা তো ওই জায়গা থেকে বিলং করি না। আমাদের ওখানে আমি যে স্বপ্নটা নিয়েছি যে সিনেমা করব, গান করব, সেই ক্ষেত্রে আমাকে না ঠিক একটু অন্যভাবে চলাফেরা করতে হচ্ছে। মেয়েদের সাথে শুটিং, এটা ওটা, তো সেটাতে একটু মানে অ্যাকচুয়ালি বহুত কিছু কারণ আছে গো, বহুত কিছু। আমি কি বলবো, সময় দিতে পারি না। বলো আজকের বোনকে, তাহলে বোন বুঝবে ব্যাপারগুলো, ও ক্লিয়ার করে বলো তুমি। অ্যাঞ্জেলকে আমার বলার এটাই যে আমাকে একটু বুঝুক, আমার ব্যস্ততাটা একটু বুঝুক প্লিজ। আমার খুব কষ্ট হয় সারাদিন না খেয়ে এসে যখন আমি ওর ফোনটা তুলে কেমন আছো, কি খেয়েছো সেটা না বলে যখন বলে কি করলে, কেন ফোন করনি, আমার খুব মনটা ভেঙে যায় অ্যাঞ্জেল প্রিয়া, বিশাল মনটা ভেঙে যায়। সারাদিন না খেয়ে দেয়, আমি ম্যাক্সিমাম দিনটাই ঠিকঠাক খাই না, ঘুমাই না, প্রতিনিয়ত কাজ করি। রাত 3টার দিকে ফোন করে যদি বলে কী হলো, এত রাত কী করছো, তো আমার তখন কষ্ট লাগে যে এত রাত তো আমি নিজের কেরিয়ারের জন্য খাটছি। আমার এটাতে খুব কষ্ট হয়। এটা যদি ও ঠিক করে, আমাদের সব ঠিক হয়ে যাবে। এটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না, ও পারছে না, এটা ও পারবে আশা করি। তবে আমি বলবো একটু বোঝাও। আর যে কোনো নারীকে আমি আমার তরফ থেকে এটুকুই বলবো, প্লিজ, স্বামী ব্যস্ত থাকলে, সময় দিতে না পারলে অন্য পুরুষকে টেক্সট করা বা অন্য পুরুষে আসক্ত হইও না। স্বামীটা যে পরিশ্রম করছে বা কাজ করছে, হয়তো তোমার সুখের জন্যই, তোমার জন্য সুন্দর একটা বাড়িতে গিফট নিয়ে যাওয়ার জন্যই, তোমার সঙ্গে সুন্দর একটা ভবিষ্যৎ গঠন করার জন্যই হয়তো করছে। হয়তো কমার্শিয়াল তার চাপ আছে, পরের মাসে ইএমআই দিতে হবে, হয়তো এটা চাপ আছে যে মায়ের অসুস্থতায় দিল্লি নিয়ে যেতে হবে, চেন্নাই নিয়ে যেতে হবে। সেই চাপে সে কি করে বুঝতে পারছে না, প্রতিনিয়ত কাজ করেই যাচ্ছে। হয়তো ওর স্বপ্ন তোমাকে নিয়ে মালয়েশিয়া ঘুরতে যাবে, তাই না? তাই ব্যস্ত থাকে। এমনটা তো নয় যে সে ব্যস্ততায় অন্য মেয়ের সঙ্গে প্রেম প্রীতিতে আসক্ত হয়েছে। যদি সন্দেহ হয় উইদাউট প্রুফ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো রিজন ছাড়াই কোনো স্বামীর ব্যস্ততায় তুমি অন্য পুরুষে আসক্ত হইও না। এটা আমার অ্যাঞ্জেলকে বললাম না, কিন্তু ভাই এটা বাস্তবে চলছে ভাই, আমার অনেক বন্ধু বান্ধবের ক্ষেত্রে হচ্ছে। আরে মেয়েরা ডাইরেক্ট বলে যে স্বামী সময় দিতে না পারলে আমরা কি করব। আরে স্বামী সময় দিতে না পারলে তুমি কি অন্য পুরুষে আসক্ত হবে? কখনোই উচিত না সেটা। এটা কখনো কথা? যে যাওয়ার ভাই সে যাবেই, একটু আন্ডারস্ট্যান্ডিং করে বুঝতে হবে। যে থাকা সে থাকবেই, সে তুমি সময় দাও না দাও। ভালোবাসার একটা উদাহরণ বা একটা সংজ্ঞা আছে আমার কাছে, যে তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসুক বাসুক না বাসুক নেই, তুমি ভালোবাসোই। আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর দেখা দিক আর না দিক, আমরা ঈশ্বরকে ভালোবাসবই। ও বাবা, ঈশ্বরকে দেখতে পাবো না জন্য ঈশ্বর আই হেট ইউ, কোনো কথা আছে? আমরা মাকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসে মা। বাস্তব একটা জলজান্ত উদাহরণ। ছেলে খারাপ হোক আর ভালোবাসুক, ছেলে মাকে ভালোবাসুক বা না বাসুক, মা ছেলেকে ভালোবাসবেই। একদম, দ্যাটস দ্য রিয়েল লাভ। সো তোমার স্বামী তোমাকে সময় দিচ্ছে না দিচ্ছে, ভালোবাসছে কি না তোমার ভালোবাসা মানুষটা, সেটাতে তোমার কি যায় আসে? তুমি ভালোবাসো। মানে বিলিভ, মানে তার প্রতি একটা অসীম বিলিভ রাখতে হবে। আর বিলিফটা ব্যবহারে তৈরি হয়, কিন্তু বিশ্বাসটা ব্যবহারে তৈরি হয় না। অ্যাঞ্জেল আমাকে প্রচুর বিশ্বাস করে, বলে লাভ নেই। হয়তো বোন এই সময়টা বুঝতে পারছে না, বাট আশা করি পরে। টাইমের জন্য প্রবলেমটা হচ্ছে, টাইমের সমস্যা হচ্ছে, হয়তো বেশি ভালোবাসে, একদম চাই যে মানুষটার সাথে সবসময় সময় কাছে কাটে। একদম। ফ্যামিলিতে একটা সমস্যা আছে, ফ্যামিলির মধ্যে একটু বন্ডিং এর সমস্যা আছে। তবে আশা করি খুব সুন্দর একটা সময় আসবে আমাদের। খারাপ সময় চলছে, আমার খুব খারাপ সময় চলছে চারিদিকেই, আর আমি এটাকে অতিক্রম করতে চাই।
খুব তাড়াতাড়ি ধামাল সময় আসবে। বাহ, একদম 100% আমরা ওটা উইশ করি। একদম। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে। অ্যাঞ্জেল প্রিয়ার যে বাড়ি হচ্ছে, সুন্দর বাড়ি, প্ল্যানিং, ইভেন ওখানে গিয়ে ডিরেকশন দেওয়া, প্ল্যানিং বলা, তো এই যে টোটাল এত বড় বাড়ি, এত কিছু বাজেট, এই সম্পূর্ণ কি অ্যাঞ্জেল প্রিয়াই করছে, না তুমিও তাতে হেল্প করছো? অ্যাঞ্জেল পে করছে। অ্যাঞ্জেল প্রিয়া করছো। যদি আমি টাকা দিই সেটাও অ্যাঞ্জেল পে করছে অবশ্যই। তুমি টাকা যদি দাও তাহলে অ্যাঞ্জেল প্রিয়া কি করে করছে? ভিডিওটা বানাচ্ছে, যেখান থেকে ইনকাম পাচ্ছি আমি, সেটাতে অ্যাঞ্জেলের অবদান আছে না? সে তো অ্যাঞ্জেলকে তুমি তো মাইনে দাও। বং মিডিয়ার এত বড় পেজে কাজ করে ও একটা নর্মাল বাড়ি করতে পারবে না? নিশ্চয়ই। সেখানে আমি বাড়ি করছি, সেখানে ও করতে পারবে না? অবশ্যই ওরই ভূমিকা, এখানে আমার কোনো ভূমিকা নেই। আমি টাকা দিলেও ওর ভূমিকা, কিন্তু রিসেন্ট তো 100% ওর টাকায় করছে। মানে মাঝখানে বাড়ি একটু কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু রিসেন্ট কাজ আবার চালু করছে, 100% ওর টাকায়। তো উজ্জ্বল ভাই, তুমি কোনো একটা রোস্টারকে ফোন করে বলেছিলে যে অ্যাঞ্জেল প্রিয়াকে নিয়ে রোস্ট করতে, এটা কতটা সত্যি? 100% ভুল। 100% ভুল? 100% ভুল। তো এটা নিয়ে তো অনেক কল রেকর্ডিং সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট মানে ভিডিওতে দেখিয়েছে সে। হ্যাঁ, সে স্ক্রিন রেকর্ডিং যদি দেখাতে পারে দেখাক। তোমার ভয়েসটাও তো আপলোড করেছিল ভিডিও। ভিডিও বানার 2 দিন আগে, আচ্ছা, এখনো পর্যন্ত এসএমএসটা আছে, ভিডিও বানিয়েও না এসব নিয়ে। 2 দিন আগে বলা হয়েছে, কোনো রিপ্লাই করেনি। ওকে। তারপরে সে ভিডিও বানিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, ভিউজ আসবে বানিয়েছে, কোনো না কোনোভাবে বানিয়েছে। আর যদি আমি বলেও থাকি যে হ্যাঁ এটা নিয়ে ভিডিও করো, যে মুহূর্তে আমি এটা শুনলাম, শুধু ভিডিও বানাতে বলাটা কি দোষ হয়ে যাবে এত বড় একটা জিনিস শোনার পরে? তুমি তোমার গার্লফ্রেন্ডের ব্রেকআপ নিয়ে বানাতে বলেছিলে সেটা। সে ভিডিও বানাতে যদি আমি বলি, সেটা কি মহাপাপ? বলি তো নাই, সেটা কি মহাপাপ? আমি ছাইরা দেইনি যে এটা একটা ভাবা দরকার, এটা নিয়ে বলা দরকার, এত কিছুর পর আমি ছাইরা দিইনি, আর ছাড়বও না। ওকে। আর আমার হোয়াটসঅ্যাপ আমার গার্লফ্রেন্ড অ্যাক্সেস করে রাখে, আছে, সে নিজেও জানে যে আমি কি বলেছি, সে নিজেও জানে যে ভিডিও বানাতে বারণ করা হয়েছে। ওকে ওকে। শুধু সেটা না, এটা ভিউজের কামাল। আর ছেলেটা জানি না কি ভালো ছেলে ছিল, আরে সামান্য আমার মতো ফ্যামিলি থেকে বিলং করে মানুষ হচ্ছিল, ও যখন বিপদে পড়লো, একবার কেস খেয়েছিল, আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, নিচে ফোন করে দাঁড়িয়েছিলাম। ওকে। আমার থেকে ফলোয়ার অনেক কম, তাও আমি কোনো কিছু বিচার না করে ওর পাশে দাঁড়িয়েছি। ও লাত মারলো, উপরবেলা আছে, সে দেখবে। মানে তুমি কিন্তু মানে ওইভাবে বলোনি, এটা ক্লিয়ার। আরে ভাই, ও তো সুযোগ নিল, সেটা তো ভিডিও বারণ করা হয়ে, ওকে তো আরো অনেক কিছু বলা হয়েছিল যে ভাই আমার একটা শর্ট ফিল্ম রোস্ট করতে, তখন তো করলো না। আর একটা ব্যাপার, আমি নাকি একজনকে পুলিশ কেসের হুমকি দিয়েছি। আমি ওটাই বলতে চাইছি যে তুমি ফোন করে বলেছিলে যে তোর লোকাল এরিয়াতে পুলিশের নাম কি গৌতম না কিছুটা, ওকে অ্যারেস্ট করে দিতেও পারবে। তো এইটা, এই যে পাওয়ারটা, এটা কতটা তোমার পাওয়ার আছে? আর আমি এটাও বলতে চাইছি যে তুমি এটা কখন বলেছিলে? আমার কথার মানেটা ছিল এরকম যে দেখো, তুমি আমাকে নিয়ে কিছু ভুলভাল ব্যাপার বলেছো, যে রেপ কালচার প্রমোট করছি। আচ্ছা। আরে দাদা, বাস্তবে মানুষ করছে, সুমিত গাঙ্গুলিও বলেছে, বাস্তবে মানুষ করছে, আমরা সেটা অ্যাক্টিং করে দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিংয়ে যেটা করছি সেটা অ্যাক্টিংই, বাস্তবে ওটা আমি না। না, একদম। তো এরকম কিছু আরও কিছু ভুলভাল ব্যাপার বলছে, গোটা উত্তরবঙ্গকে অশিক্ষিত বলেছে, বহুত কিছু বলেছে। যখনই কোনো এরকম আমাকে নিয়ে প্রতিবাদী, আমাকে নিয়ে বাজে ভিডিও হয় না, আমাদের একটা গ্রুপ আছে, সেখানে ও সব ইউটিউবার আমরা একজোট হই, বিশাল একটা ইউনিটি আছে। তো সেখানে কথা হচ্ছে, এরপর লিগেল অ্যাকশন নেওয়া হোক, উত্তরবঙ্গকে নিয়ে বাজে বলেছে, এটা ওটা এসে। তো আমি বলেছি দেখো, তোমাকে নিয়ে বলা হচ্ছে যে লিগেল অ্যাকশন নিতে, আমি কিন্তু নিতে পারি, কিন্তু আমি নেব না। ওকে ভাই, কথা বলে মিটিয়ে নিই, ও নেব নাটা শোনায়নি, লিগেল অ্যাকশন নিতে পারি পর্যন্ত শুনিয়েছে। তোমাকে আমি মার্ডার করব। ভাই, এমন একটা মুভি বানায় চলো, তুমি এমন একটা মুভি বানায় চলো, এটা বাদ দিয়ে তুমি মার্ডার করবো, এটা ঢোকাই দিলে তাহলে কি হবে? আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে পুরো ভয়েসগুলো শোনাক, পাবলিক বিচার করুক যে আমি ওইভাবে বলেছি কিনা। তবে ছেলেটার সাথে পার্সোনাল কথা বলে আমার যেটা মনে হয়েছে, অবভিয়াসলি ছেলেটা ভালো, ছেলেটা কিছু কিছু কথা বলেছে যে সমাজের জন্য আমি লড়ে যাবো, এ করেছে, সেই করে যাবো, ভালো। আর সেও পাঁচাটা নয়, সে বলে কি আমি একজনকে নিয়ে 1-2টা ভিডিও বানাই, তারপরে আর বেশি ভিডিও বানাই না। তো তার বাড়িতে পুলিশ যাবে কি যাবে? আর বললামই তো ফ্যাক্টটা, কেন পুলিশ যাবে? কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেব। আমি যদি কারো ক্ষতি করার চেষ্টা করি, সে আমার উপর লিগ্যাল অ্যাকশন নেবে। আচ্ছা, তুমি এক কথায় স্যার সুমিত গাঙ্গুলিকে কি বলতে চাও? উনি মহান মানুষ, একই চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে যেখানে উনি দিয়েছে, উনি মহান মানুষ, উনি যে জায়গায় বসে আমি সে জায়গায় বসিনি।
তুমি সেই জায়গাতেই বসে রয়েছো, একই ছিল। একদম একই জায়গায়। আমি তো তোমাদের বললাম যে চেঞ্জ করবো। ওটা এটা ওদিক করে দিই। মানে তুমি চেঞ্জ করতে কেন চাইছো? মহান মানুষ ভাই, মহান মানুষের জায়গা তৈরি করিনি, যেদিন করবো বসবো। আচ্ছা আচ্ছা, মহান মানুষ মানে তুই মানে সুমিত গাঙ্গুলি মহান মানুষ, ওনাকে নিয়ে কটূক্তি করবো না। কটূক্তি আমি শিখিনি, যদি কটূক্তি আমি করতে চাই ভূমিকম্প আসবে। আমাকে নিয়ে হাজারটা মানুষ কটূক্তি করলো, আমি তাকে নিয়ে কটূক্তি করবো না, পাল্টা উত্তর দেবো আমাকে নিয়ে যেগুলো কটূক্তি করেছে। উনি প্রথম বলেছে যে বংমিডিয়া উজ্জ্বলকে সে চিনতো না। উনি যদি নাই চিনতো আমাদের বাড়িতে আসতো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করতো, আমার সঙ্গে শুটিং করতো। পাবলিক বোকা বোঝে না, তাই পাবলিক গালি দিচ্ছে ওনাকে, এটা কোনো কথা? উনি সিনেমা আর্টিস্ট, বড় পর্দার আর্টিস্ট, কিন্তু ওনার কি এটা বলা ঠিক হয়েছে যে বংমিডিয়া উজ্জ্বল 7 জন্মে আমার সমতুল্য হতে পারবে না? আমি একজন সাধারণ ইউটিউবার বলে কি ওনার সমতুল্য হতে পারবো না? 7 জন্ম ওনার কাছে আসতে পারবো না, কারণ উনি এমনিতে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অনেক টলিউডে অনেক একটা মানে একচেটিয়া ভাবে 30 বছরের উপর ধরে তিনি রুল করে যাচ্ছেন, সেই হিসেবে হয়তো উনি হ্যাঁ সেই হিসেবে বলেছে। কম্পেয়ার করছেন। সেই জায়গাতে তুমি কি বলতে চাইছো? ওনার সঙ্গে আমি নিজেকে কম্পেয়ার করতে চাই না, কিন্তু উনি বড় পর্দায় কাজ করে যে কাজটা করে মানুষকে বিনোদন দেয়, আমি সেটাই করি। আমরা ইউটিউবাররা সেটাই করি। ওনার সঙ্গে যদি বাইরে বেরোলে মানুষ সেলফি ওঠে, আমার সঙ্গে ওঠে মানুষই, তারা অন্য পশু না। ওনাকে মানুষ যদি ভালোবাসে, আমাকে মানুষই ভালোবাসে। আলটিমেটলি বড় পর্দা ছোট পর্দার খেলা হচ্ছে। এই ইউটিউবারদেরকে ফ্রিতে দেখা যায়, আর বড় পদের টাকা দিয়ে দেখতো। দিস ইজ বিজনেস। আচ্ছা, ইউটিউবারদের ফ্রিতে দেখা যায়, কে বলছে? নেট বন্ধ করে কালকে থেকে মোবাইল চালাবা, নেট রিচার্জ না করে চালাবা। সেটা তো বাপরে বাপ, সিনেমা না দেখে 1 মাস থাকতে হবে, 1 মাস রিসার্চ না করে থাইকো তো। ফেসবুক ইউটিউব না চলে কোনো ইউটিউবারের ভিডিও না দেখে থাইকো তো। তবে আমার বয়সটা এখনও খুব কম। ওনার 33 বছর 34 বছর বা 50 বছরের অভিজ্ঞতায় উনি একটা জায়গা তৈরি হয়েছে। আমি আমার 33-34 বছরে আমি আমার মতো একটা জায়গা তৈরি করব। মানে তুমি কেমন জায়গা তৈরি করতে চাচ্ছ? মানে তুমি কি ওনার থেকে বড় কিছু লেভেলে যেতে চাইছো না? কারোর সঙ্গে কম্পিটিশন হতে চাই না। আমাকে যে মানুষগুলো ভালোবাসে তাদের ভালোবাসাটাকে ধরে রেখে আরও ভালো ভালো মানুষের ভালোবাসা অর্জন করব। নাম কামিয়েছি, মান সম্মান কামাতে হবে। ওকে, সমাজে ভালোবাসা পেয়েছি, সমাজের জন্য কিছু করতে হবে। আমি তাই অনেক প্ল্যান নিয়েছি। তুমি নিজেকে 5 বছর পরে কোন জায়গায় দেখতে চাও? তুমি একটা ভিডিওতে এটা বলেছো 5 বছর পর আমি দেখিয়ে দেবো একজনকে, মানে স্যারকে দেখিয়ে দেবে। তুমি কি করবে? না উনি মেসেজও করেছে। হ্যাঁ মেসেজও করেছে। আমি তো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আচ্ছা, উনি যখন আমাকে কটূক্তি করলো, ভিডিওটা পাঠিয়ে দিলাম। আমি কিন্তু অ্যাভয়েড করি, কিন্তু আমি তাও পাঠিয়ে দিয়ে বললাম কি বলেছেন, আপনার সুন্দর ব্যবহারের পিছনে এরকম একটা সুন্দর মন ছিল, আমি তো কোনোদিন ভাবতে পারিনি। ঠিক আছে, আপনি তো এরকম বললেন, 5 বছর পরে আমি দেখিয়ে দেবো। এটা আমি জানি না দেখিয়ে দিতে পারবো কি না। তুমি কি দেখিয়ে দেবে? মানে এটা থ্রেট হিসেবে দিচ্ছ না তুমি অন্য কিছু ভাবে বলতে চাইছো? কিভাবে দেখাবে? তুমি নিজেকে কি growing করতে করে চাইছো? কাজ মানে তুমি তোমার প্ল্যানিং কি বা কেমন কি এটা? উনি যেসব বিষয়ে বলছে সেই সব বিষয়ে কাজে জবাব দিতে যাচ্ছি। এটা বলার কারণটা কি বলো তো? কেউ যখন তোমাকে অপমান করবে না, সেটা নিয়ে নেগেটিভিটি নিজের মধ্যে রাখবে না, তোমরা বরং চ্যালেঞ্জ করো। ক্ষুধার কসম কইলাম, ভয়ঙ্কর কইলাম, যদি কাউকে চ্যালেঞ্জ করো, সেই চ্যালেঞ্জটা যদি হৃদয় থেকে করো, তুমি সেটাকে সাকসেস করতে পারবে, এবং তোমার জীবনের মেন সাকসেসের প্যারাসিটামল সেই চ্যালেঞ্জ হবে। আমি জীবনে চ্যালেঞ্জ করে এই জায়গাটায় আসি। আমি একজনকে কথা দিয়েছি, আজকে এই অপমানটা করলে তো 2 বছর পরে ঠিক এই জায়গায় এই ডেটে আবার দেখা হবে তোমার সঙ্গে। 5 বছর পরে একটা জায়গায় দেখতে পাবো। সে আমি জানি না পারবো কিনা, কিন্তু নিজেকে চ্যালেঞ্জ করে নিজের মধ্যে একটা আগুন তৈরি করেছি। ওকে, সেই আগুনটা টিকিয়ে রাখতে হবে, সেই আগুনটা দাউ দাউ করে জ্বালিয়ে ধামাল করতে হবে। পারবো কিনা জানি না, কারণ নিজের মধ্যে চ্যালেঞ্জ রাখা, কাউকে চ্যালেঞ্জ করা কি ক্ষতি? আচ্ছা, উনি বলেছে 7 জন্মেও আমি ওনার সমতুল্য হতে পারবো না। সে হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি ওনার সঙ্গে কম্পিটিশন করতে চাই না। আমি 7 বছর মানে 7 জন্ম না, 7 বছরের মধ্যে আমি চেষ্টা করব যাতে ওনার কথাগুলো ভুল প্রমাণিত হয় সেটা করার। তো তুমি কিভাবে এটা এত সিরিয়াসলি নিয়ে নিলে? আমি তো নেইনি, আফটার লাইভ যখন আমি দেখলাম তারপরে এই কথাগুলো আমি বলছি। আমি কোনোটাই সিরিয়াসলি নেইনি। ভিডিও ছাড়ার পরে তুমি অতটা সিরিয়াস নাওনি, লাইভ করার পরে নিয়েছো? আমি তো এখনও সিরিয়াস না। ওকে, আমি এখনও সিরিয়াস না, কিন্তু উনি লাইভে কিছু কিছু জিনিস ভুল বলেছে। প্রথমে বলেছে আমাকে চিনতো না, ভুল। ওনার সমতুল্য হতে পারবো না। সাধারণ একজন ইউটিউবার বলে কি সমতুল্য হতে পারবো না? পুরো ইউটিউব কমিউনিটিকে ভাই ডাউন করেছে। তুমি দেখা করার পরে
ফোন টিপে গেছো, ওনার সাথে এরকম 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 করে গেছো, এরকম এরকম। উনি কোনো মুভি করলে আর্ট ডিরেক্টর একজন থাকে, ডিরেক্টর একজন থাকে, স্ক্রিন প্লে করে স্ক্রিপ্ট রেডি করে একজন দিয়েছে, একজন লাইটম্যান থাকে, অনেক ম্যান পাওয়ার দিয়ে ওনাকে তৈরি করা হয়েছে। আমাকে কেউ তৈরি করেনি বাবা, আমি আমার জায়গায় আমি নিজে ডিরেক্টর, নিজে স্ক্রিপ্ট এটা নিজে সব। আর এটার বস কেউ ছিল না, এটার বস ছিল একমাত্র মোবাইল, আমার গুরুদেব মোবাইল। সো আমার গুরুদেবকে অল টাইম দেখি, এখানে কোনো আংবাং ভিডিও বা কোনো ভুলভাল জিনিস দেখি না, অল টাইম এডুকেটেড শিক্ষণীয় ভিডিও দেখি, সেটা কোনো ভিডিওগ্রাফি হোক, কোনো টেকনিক্যাল পার্টসের কোনো নলেজ হোক, সো আমি এখান থেকে অল টাইম শিখি, তাই না? তো আমার সেই মুহূর্তে হয়তো কোনো না কোনো শেখার ব্যাপার ছিল, কোনো না কোনো একটা ভিডিও দেখছি যেখান থেকে আমি সিনেমাটোগ্রাফিটা শিখছি। সো আমার এইটার জন্য, এই মোবাইলের জন্য আমি এই জায়গাটা আসি, এটাকে ছাড়বো না কখনোই, এটাই আগে। এই মোবাইলটা যদি আজকে বন্ধ হয়ে যায় না বস, কেউ পাত্তা দেবে না। আচ্ছা, উনি তো এটাও বলেছে যে কোচবিহার থেকে যেখানে প্রোগ্রাম ছিল 3-4 ঘন্টার রাস্তা, আরে 40 মিনিটেরও রাস্তা না, কোচবিহার থেকে চান্দামারি ঠিকঠাক যদি যাওয়া হয় 40 মিনিটও লাগে না, কিন্তু 3 ঘন্টা কি বললো, তাই না? অনেক ভুল বলেছে। উজ্জ্বল ভাই টলিউড ইন্ডাস্ট্রিতে আবার ঢুকছে ধামাকা করতে, তো এটার ব্যাপারে কি আপডেট আছে? এখনও তো অনেক ক্ষুদ্র, আমি ক্ষুদ্র, যে সুযোগ যদি দেয় তো মানে আমাকে, আমার প্রতি একটা বিশ্বাস কি যে আমাকে যে কোনো অ্যাক্টিং দিলে হয়তো একটু প্র্যাকটিস করতে হবে, বা প্র্যাকটিস না করেও মানে আমার প্রতি এটুকু বিশ্বাস যে কোনো না কোনো উপায়ে আমি সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। কোনো দুর্বলতা থাকলে সেটা শিখিয়ে দিলে পারবো। তো টলিউড যদি সুযোগ দেয় করবো। এটা কি এই জেদটা কি এখান থেকে এলো? ওরকম ব্যাপার নেই, সে তো অনেক সিনেমা লিখে রাখছি, অনেক কিছু লিখে রাখছি, অনেক বললাম তো এখনই যে সিনেমাটোগ্রাফি আমি কোনো ভিডিও দেখলে দেখি, তো আমি ফিল্ম মেকিং ব্যাপারটা নিয়ে পড়াশোনা না করলেও ইচ্ছা কিছু করার, তাই নাম তো দিয়েছি উজ্জ্বল ফিল্ম, মানে তো কিছু আছে, ফিল্ম কেন দিয়েছি। মিউজিক ভিডিও ছাড়ছি, সেখানে ফান্ডের সমস্যা, এটা সমস্যা, কিন্তু মেন তো ফিল্ম। আচ্ছা, তুমি নাকি এখন নতুন সিনেমা করছো যেটা স্পাইডারম্যান সিনেমার থেকেও বেটার হবে, মানে ভিএফএক্স লেভেল, তারপরে সেই কোরিওগ্রাফি তার থেকেও বেটার, আমরা হলিউড লেভেল থেকেও বেশি কিছু দেখতে হবে। মাপ তো বংসাং ডায়লগ দিয়েছি তো, মানে ওটা এখন ভাবছে যে এটা ওটাকে বলে ফেলেছিল। এ আসুন দাদা, এই খোরা বালতিটার উপর দিয়ে রোলার গেলেও ফাটবে না, বাস্তবে অনেক সময় আচার দিয়ে গিয়ে ফেটে যায়। আচ্ছা, এ ভাই এই মোবাইলের ক্যামেরা ভাই তুমি একদম শাহরুখ খানের মতো লাগবে, দেখো। তো সে মার্কেটিং এর ব্যাপারে আমি হয়তো বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমি যে কনসেপ্টের উপর কাজ করছি, নেশাচর, আমি টলিউডের বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন বড় বড় লোকের সঙ্গে আমি ব্যাপারটা একটু হালকা শেয়ার করেছি। ওকে, কিন্তু আমার তো অত ফান্ড নেই ভাই, সিনেমা বানাতে গেলে ফান্ডের দরকার আছে, হ্যাঁ ফান্ডের দরকার আছে, তো অত তো ফান্ড নেই। তো আমি লো স্কেলে সেই ব্যাপারটাকে করার চেষ্টা করছি, কিন্তু অনেক সমস্যা আছে। একটাই সমস্যা, ফান্ড। আমার ভাই পকেটে কিচ্ছু টাকা নেই, সেই সিনেমার পিছনে চলে গেছে, তাও করতে পারিনি। তো তুমি কি সিনেমা করছিলে? হ্যাঁ, সেটা তো ডেলিভারি দেবোই, আজকে নয় তো কালকে সেই সিনেমাটাকে করবোই। মানে সেটা কতদূর পর্যন্ত কমপ্লিট? 70% হয়েছে। তাহলে এখন কোন স্টেজে আটকে? মেন স্টেজে আটকে আছে। যেমন টলিউডের কিছু বড় বড় আর্টিস্ট, তাদের দিতে পারছি না ফিনিশিং, লাইটম্যান, এডিটরের এরকম একটা বিল দিতে হবে, সেটা দিতে পারছি না। একটা ভিলেনের এম্পায়ার বানাতে হবে, যেখানে ডেকোরেশনই 2-2.5 লক্ষ টাকা খরচা, ভাই পাচ্ছি না। টোটাল বাজেটটাও কেমন? সিনেমা বানাতে গিয়ে আমি আমার সমস্ত রকম টাকা পয়সা সব কিছু ইয়ে করে আমি এখনো করতে পারছি না, মানে কান্না বেরোয়। সিনেমার প্রতি বিশাল ভালোবাসা আছে, বিশেষ করে যদি এই পারি না আনতে একদিন, বিশ্বাস করো মানে হয়তো স্পাইডারম্যানের থেকে ভালো মুভি করতে পারবো না ঠিকই, কিন্তু মুভিটা দেখে সবাই বলবে যে না, এতদিনের চেষ্টায় উজ্জ্বল কিছু করেছে। তুমি একটা কথা বলো ভাই, এই যে সুমিত গাঙ্গুলি স্যার তোমাকে যা কিছু বলেছে, তার মধ্যে কোন কথাটা সবথেকে বেশি খারাপ লেগেছে? ওনার সঙ্গে সমতুল্য হতে পারবো না ঠিকই, কিন্তু উনি যেভাবে ডিরেক্টলি বলেছে যে বংমিরা উজ্জ্বল 7 জন্মেও আমার সমতুল্য হতে পারবে না, তো সেটাই খারাপ লেগেছে। মানুষ কি না পারে। তুমি সুমিত গাঙ্গুলি স্যারের সঙ্গে তোমার বাড়িতে যবে গেছিলেন, তা কি এমন ব্যবহার করেছো যে তিনি এত আপসেট হয়েছেন? আমি কিছু ব্যবহার করিনি, ওনাকে নিয়ে বাজে কিছু বলতে চাই না, বললে ভূমিকম্প হবে। ওনাকে নিয়ে ওনাকে শতকোটি প্রণাম, বলতে চাই না, এখন বলতে হবে অনেক কিছুই। উজ্জ্বল ভাই তো ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসে, বলো শুনি। না, ওনাকে নিয়ে বাজে কিছু বলতে পারবো না। বাজে তো বলতে পারছি না। উনি যদি এরপরে আর একটা কোনো রিপ্লাই করে
তখন সহ্যের একটা সীমা থাকে, তখন আমি যদি আমার ফর্মে ফিরে আসি বললাম তো, সো ওনাকে নিয়ে বাজে বলতে পারবো না, যেগুলো বলেছে সেগুলো রিপ্লে করলাম। তুমি সেখানে কিছু খারাপ বিহেভিয়ার নিশ্চয় করেছিলে নাকি না? উনি অনেক খারাপ বিহেভিয়ার করলাম আমি। না তাহলে উনি আপসেট হওয়ার তো রিজন আমি দেখতে পাচ্ছি না। উনি আপসেট কেন হয়েছে সেটাও আমি জানি না। পাবলিক তো বলছে যে এগুলা বললে নিজেকে বড় করা হয়। পাবলিক বলছে সুমিত গাঙ্গুলি নিজের পেজে উজ্জ্বল বর্মনকে লাইভ করে মিলিয়ন ভিউজ কামার পরে ওকে এই কথা। আচ্ছা, আমিও বলি উনি যে বলছে ওনার সঙ্গে ভিডিও বানিয়ে সেই ভিউজ হয়েছে, মারাত্মক ভাইরাল হয়েছে, আমার ফলস কি হয়েছে ওনার সঙ্গে ভিডিও করে 12 মিলিয়ন ভিউজ। আমার যেখানে আমি চোখ বন্ধ করে 20 মিলিয়ন 30 মিলিয়ন 40 মিলিয়ন ভিউজ দেখি। আচ্ছা, মানে উল্টে কমে গেছে। হ্যাঁ, আরে গ্রামের একটা বাচ্চাকে নিয়ে ভিডিও করলে 40 মিলিয়ন ভিউজ হয়, সেখানে ওনাকে নিয়ে ভিডিও করেছে মাত্র 13 মিলিয়ন। এখন চেক করুন আমার ইনস্টাগ্রাম ফেসবুক, তাই ওনাকে নিয়ে যদি বলা যায় তো ওনাকে নিয়ে আমার লস হয়েছে। টাকা তো নিয়ে নিয়েছে, মালু তো নেওয়ার নিয়ে বাড়ি চলে গেছে, আর মোট ভিউজ কান গেছে উড়িয়া। টাকা ঠিকঠাক দেওয়া হয়েছিল? হ্যাঁ, যা চাইছে দিয়ে দিছি, আমি টাকা পয়সা নিয়ে সলিড ভাই। আচ্ছা, তুমি কি মনে করো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা বেটার না ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তারা বেটার? ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তারা বেটার। কারণ বিশ্বাস করবো, আমি নিজেই ফিল্ম ইন্ডাস্ট্রির লোককে দেখে শিখেছি। এই আমি এরকম স্টাইল দেবদাকে দেখে শিখেছি। মানে এরকম করো তুমি? হ্যাঁ, ও বাবা কেন করবো না? কেমন করাই ও দেখো। হ্যাঁ, এরকম করি চুলটাকে, জাস্ট এরকম করো। হ্যাঁ, ও বাবা কেন করবো না? হ্যাঁ করি তো, অবশ্যই করেছি। হ্যাঁ, তো এটাতে কি মানুষ এটাকে দেখি ভাব মনে হয়? এটা কি ভাব বলা চলে? এটাতে কি মানুষের ভাব বা অ্যাটিটিউড বোঝা যায়? দেবের সামনে এসে নাকি তোমার অহংকার? উনি তো ভুল বলেছে, দেবের ইন্টারভিউতে উনি ছিল দেবদার পার্সোনাল রুমে, উনি ওনাকে এন্ট্রি দিয়েছে। আর কি বলি, আমি ছিলাম, আমার পছন্দ ছিল, দেবদার যে ম্যানেজার আছে পিএ ছিল, 4 জন ছিলাম, আর কেউ ছিল না। 4 জনে বসে দেবদার সঙ্গে বসে গল্প হলো, তারপরে গিয়ে ইন্টারভিউটা হলো, আর কেউ ছিল না দেবদার রুমে গিয়ে ইন্টারভিউ। উনি কই ছিল? উনি তো ছিল না, এটা তো ফেক বলেছে। গাড়িতে যেটা হয়েছে সেটা যদি উনি ইন্টারভিউ ভাবে তাহলে ওনার সমস্যা আছে। গাড়িতে যেটা হয়েছে এটা ইন্টারভিউ, ওটা ইন্টারভিউ, ওটা তো ওয়েলকাম। দেবদা বলতেছে উনি রাগ উঠে যাবে কিন্তু, সরি সুমিত গাঙ্গুলি স্যার। দেবদার কথা উঠলো বলে একটা কথা জিজ্ঞাসা করাই যাক। এই যে খাদান সিনেমাটা রিলিজ হয়েছিল, খাদান সিনেমাতে তুমি অনেক প্রমোশনেও গেছিলে, নর্থ বেঙ্গল অনেক জায়গায় গিয়ে প্রমোটও করেছিলে। তো খাদান সাকসেস তো অনেক হয়েছে, তার পিছনে তোমার কোনো অবদান আছে? সে আমি জানি না, কিন্তু কিছু মানুষের কাছে খাদান নামটা পৌঁছে দিয়েছি। কিছু মানুষ বলতে 350 মিলিয়ন লোকের কাছে। 350 মিলিয়ন? ও মাই গড। হ্যাঁ, 72 মিলিয়ন একটা ভিডিও 15 মিলিয়ন, এরকম করে 350 মিলিয়নের মতো প্রায় ভিউজ গিয়েছে টোটাল। হ্যাঁ, অবদান আছে ডিরেক্টর বাবু, অবদান আছে দেবদার। ভাই বিশাল দেবদা পরিশ্রম করে গো। এই মুহূর্তে কালকে লাস্ট টাইম খবর নিলাম, ঝাড়খণ্ডে গরমে জঙ্গলের মধ্যে আছে, ইসেতে নর্মাল পাতে খাওয়া দাওয়া করছে। ওই রঘু ডাকাতের সুর। যে এই ভিউজ দেখে দেবদা খুশি হয়েছে। দেবদা আমার সঙ্গে কাজ করে খুব খুশি হয়েছে। দেবদা কাজ করে না, মানে এটা ভুল হলো, দেবদা কাজ করে কই, সে আমি কাজ করেছি, দেবদা খুশি হয়েছে। না, উজ্জ্বল ভাইকে ডেকে হয়তো বেনিফিট হয়েছে বা মানে। ভাই ক্লিয়ার করে বলো না তুমি। হ্যাঁ, মানে দেবদার সাথে দেবদা বলে কি ভয় পাচ্ছ? সুমিত গাঙ্গুলি স্যারের কথা কিন্তু মিলে। দেবদার খাদানের সাকসেস পিছনে আমারও অবদান আছে। আমি কি ডিরেক্টর নাকি? আমি কিছু পার্সেন্ট রাখতে হবে। হ্যাঁ, না গো, সেই ট্যালেন্ট কন্ট্রোভার্সি করার জন্য 50% ভাইরা কিছু 30% বলবো না, আমি কোনো অবদানই নেই। আচ্ছা, প্রমোশনের জন্য কত টাকা দিয়েছিল? এটা অ্যাটলিস্ট এইটুকু তো জানতে পারি। তার সাথে কাজ করেছি, এটাই অনেক। তুমি লাস্ট একটা পোস্ট করেছো যেখানে লিখেছো আমি ফাইনাল ভিডিও দেব সুমিত গাঙ্গুলি স্যারের সম্পর্কে, রেডি? বা আসবে না মনে হয়। মানে আমি ভিডিও বানালে বিশ্বাস করো লোকটাকে নিয়ে আরও দুর্নাম হবে। আমি কিছু জিনিস বলতে চাইছিলাম, উনি যেভাবে পার্সোনালি আমাকে অ্যাটাক করছে আমিও অ্যাটাক করতে চেয়েছিলাম, কিন্তু বললে লোকটার দুর্নাম হবে। ছেড়ে দাও, ভালোবাসি লোকটাকে, তো না করাই ভালো। ভালোবাসি এখনো, কিন্তু স্টিল তো না করাই বেটার। একদম একদম। কেমন একটা ইউটিউবার কি না করতে পারে, বর্ধমানের বিস্মারের কি অবস্থা করে দিছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তুমি ফিউচারে সোশ্যাল মিডিয়াকে বেশি প্রাধান্য দেবে নাকি বিজনেসকে বেশি প্রাধান্য দিতে চাও? খুব ডিফিকাল্ট কোশ্চেন, বিশ্বাস করো। বিজনেসকেও খুব ভালোবাসি, সোশ্যাল মিডিয়াকেও। যখন আমি প্রথম ইউটিউব চালু করি তার পাশাপাশি কিন্তু বিজনেসও চালু করেছিলাম।
খুব ছোটো বয়সে ওই জুতো বানা একটা মেশিন বাবার টাকা জোর করে কিনেছিলাম, বাবা সেখানে রাগ করেছে। ব্যবসাকেও ভালোবাসি, ইউটিউবকেও ভালোবাসি, আমি জানি না কী করবো, কিন্তু ব্যবসাতে বিশ্বাস করো সমস্যা চলছে আমার। আচ্ছা, আমার তো ফান্ড নেই, ফেস ভ্যালু আছে, ফেস ভ্যালুটাকে প্রাধান্য দিয়ে ব্যবসাটাকে তুলেছি। ফান্ডে কিছু পার্টনার ইনভেস্ট করেছে, সেখানে লাইফ টাইমে ইনভেস্ট করার কথা বলে এগ্রিমেন্টও আছে, কথা বলে এখন বলতেছে ব্যবসায় একটু সমস্যা হচ্ছে বলে টাকা রিফান্ড করতে। এটা কোনো যুক্তিপূর্ণ? হুট করে কি পারবো? সো এরকম একটু সমস্যা চলছে। মানে লোন নিয়েছিলে তুমি? না না, হয় না পার্টনারশিপের ব্যবসা। না, ইনভেস্টমেন্ট অন্য জিনিস হয়, ইনভেস্টমেন্টে পার্টনারও লস নেবে, কিন্তু লোন নিলে তোমাকে রিপে করতে হবে। এগ্রিমেন্ট হয়েছে পার্টনারশিপ ডিটের, যেখানে লস লাভ সমান। লস আমি একাই বহন করছি, পার্টনার করছে না, সেখানে অসুবিধা নেই। ওনাদেরকেও ভালোবাসি, সে তুলবে ব্যবসা, ঠিক আছে। কিছু লোক পিছনে নিয়েছে ব্যবসার ক্ষতি করার জন্য, আমি তো সব জানি। খুদার কসম, একটা দিন যদি খালি ভালো সময় আসে পাল্টা জবাব দেব। আচ্ছা, তোমার বিজনেস ধামাল আড্ডা, এটা কি তোমার সম্পূর্ণ একা, না পার্টনারশিপে, না শেয়ারে? একা তো কখনোই বলিনি, অবশ্যই প্রাইভেট লিমিটেড কোম্পানি, একা হয় না, দুজন এমডি থাকবেই। কারণ তুমি এটা কিন্তু ভিডিওর মাধ্যমে বা প্রমোশনে সব জায়গায় সবাই জানে, কিন্তু ওটা উজ্জ্বলের। মানুষ ধারণা করবেই, কিন্তু পার্টনার আছে, ধামাল আড্ডা পার্টনার আছে। আমার পার্সেন্টেজ বেশি, সে ঠিক আছে, পার্টনার আছে। এবং যে ব্যবসাগুলোর কথা হয়েছে, সেই ব্যবসাগুলো শুরু হয়েছে আমার বাড়িতে। আমার ফ্যানরা গিয়েছে যে দাদা তোমার সঙ্গে ব্যবসা করতে চাই, সেই ফ্যানের থেকে জোশ নিয়ে আমি বলছি টাইম দিতে পারবো না ব্যবসায়, ওনারা বলছে ওনারা টাইম দেবে, আমি প্রমোশন করে দেবো। সেই ফ্যানের থেকে জোশ নিয়ে ব্যবসা চালু করা হয়েছে। তোমার কি কি বিজনেস রয়েছে? বিজনেস সেলুন রয়েছে, মোবাইলের দোকান রয়েছে, এবং রেস্টুরেন্ট রয়েছে, রিসার্চ অ্যাপ্লিকেশন রয়েছে, ব্র্যান্ড মার্কেটিং রয়েছে, গুগল এসইও করি সেটা রয়েছে। বং মিডিয়ার কটা গাড়ি আর কটা বাড়ি রয়েছে? বাড়ি, গ্রামের বাড়ি, বাবার বাড়ি। হ্যাঁ, গাড়ি কি একটা আছে, তাও ইএমআইতে। আর তুমি তো নাকি অনেকগুলো ফ্ল্যাট নিয়েছো, অনেকগুলো নিয়েছো, এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। পুরো ভিডিওটা দেখুন না, ওখানে বলা আছে ভাড়াতে। পুরো ভিডিও না দেখে বিচার করেন কেন? আমি কোনো কিছু লুকাই না তো, পুরো ভিডিও দেখার পরে দেখবেন যে ভাড়াতে নেওয়া আছে, বলে দেয়। এমন নয় যে ভাড়াতে থাকি আমি বলে এটা কিনে নিয়েছি, ভালো করে একটু দেখতে। আচ্ছা, এই যে আমার কাছে টাকা নেই, ফান্ড নেই, তো মিলিয়ন ভিউ ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, তো এই টাকাগুলো যাচ্ছে কোথায়? প্রায় রবিবার কিছু মানুষের জনকল্যাণে। আচ্ছা, আমার বাড়িতে যদি কোনো কীর্তন কোনো ভালো কাজের জন্য আসে, আমি আমার তরফ থেকে যতটা পারি দেই। মানে আমি খুব মন খুলে মানুষকে দিয়েছি, যেটুকু পেরেছি। আমার সঙ্গে যারা কাজ করে তাদেরকে দিয়েছি। সিনেমা একটা বানাচ্ছি, সেখানে গিয়েছে। আচ্ছা, ব্যবসায় ইনভেস্ট করে টাকা নেই হয়েছে। কিন্তু ব্যাপক পরিমাণে টাকা থাকা উচিত, যেহেতু এত পরিমাণে ভিউ আসে। কই ব্যাপক পরিমাণে থাকবে, কারণ ব্যাপক পরিমাণে মানুষের পাশেও দাঁড়িয়েছি আমি। সত্যি কথা বলতে গেলে তো বলা যায় না মুখে যে মানুষের পাশে দাঁড়িয়ে টাকা শেষ করেছি। আমি অনেকভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আচ্ছা, তোমার এতগুলো বিজনেস রয়েছে, সঙ্গে তোমার এতগুলো ইউটিউব চ্যানেল, সাথে তোমার ভাইরাল কন্টেন্ট, ব্র্যান্ড প্রমোশন, এটসেট্রা রয়েছে, ঠিক আছে? তো তোমার তো হিউজ পরিমাণ ইনকাম থাকার কথা। একটা বিজনেস যখন বড় স্কেলে করবে, তোমাকে 2-3 বছর ইনভেস্টমেন্টই করে যেতে হবে, রিটার্ন 2-1 বছরে আসবে না। ছোটো বিজনেসে আসে, আমার ইনভেস্টমেন্ট মুডে আছে, আরও বহুত ইনভেস্ট করা বাকি আছে সেই বিজনেসগুলোতে। রিটার্ন 1 টাকাও আমার কোনো বিজনেস থেকে আমি কোনোদিন নেইনি, 1টা টাকাও এখনও নেইনি, বরং ইনভেস্টমেন্ট মুডে আছি ব্যবসাগুলোতে। মানে বিজনেস তোমার এখন লস মেকিংয়ে চলছে? ইনভেস্টমেন্ট মুডে, লাভ যেটুকু আছে সেটুকু। তোমার সোশ্যাল মিডিয়া থেকে মান্থলি কত টাকা ইনকাম হয়? এটা কি করে বলি, টাকা পয়সা নিয়ে অ্যাভারেজ একটা 30-40 হাজার। এরা ভাই মারবে, পাবলিকরা পাবলিকই মারবে। 30-40 হাজার টাকা ইনকাম, 30-40 লাখ, তাই তো? 40-50 হাজার টাকা আসেও। ওকে, এটা একদম উজ্জ্বল ভাইয়ের সাথে আমিও মত দিলাম না। 40-50 আসে, কিন্তু ওটার সাথে এল লাগিয়ে দিতে হবে। ছি। কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস আছে, সোশ্যাল মিডিয়ায় তুমি যে এত ভাইরাল, সবাই জানতে চাই বা সবাই ভাবে যে বং মিডিয়ার কোটি কোটি টাকা ইনকাম করে। না গো, আমি একদম কসম খেয়ে বলছি, আমার কোনো রকম টাকা নেই, যেটুকু আছে দিন করে দিন চলে। আমার পার্সোনাল ধারণা,
1 শেয়ার করে পার মান্থ গেম করে, এটা আমি বলছি। ভগবান, তাহলে তো এত টেনশনে যে ভাই ইউটিউবে ভিউ, হ্যাঁ। ফেসবুকে ভিউ, আর ফেসবুকে view। দুটো তিনটে একসাথে করে তুই বুঝতে পারবি, করে দিলে মাথা ঘুরে উঠে যাবে। এটা অনেকেই বলে জানো যে উজ্জ্বলে অনেক টাকা হয়েছে, এ হয়েছে সে হয়েছে, আমি জানি আমার ভিতর থেকে কি চলছে। আর আমার সিনেমাতে চলে গেছে 35-40 লক্ষ টাকা। ভগবান, মানে অন্য জায়গায় ইনকাম হয়েছিল, হ্যাঁ। কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে। হ্যাঁ। জীবনে 5 কোটি টাকার বেশি ইনভেস্ট করেছি এইটুকু বয়সে, তাই বলে আজকে 5 লক্ষ টাকা সেভিং নেই আমার। দেখো ভাই, সত্যি কথা, এখানে লুকাচুপির কিছু নেই। কেন আমার কাছে 5 লাখ টাকা নেই বলে কি মানুষ আমাকে ভালোবাসবে না? হ্যাঁ, তোমরা তো টাকার জন্য ভালোবাসো না, আমার এন্টারটেন ব্যাপারগুলোর জন্য ভালোবাসো, অবশ্যই ভালোবাসবে। যেটা সত্যি সেটাই, যেটা নেই তো ভাব দেখিয়ে লাভ কি ভাই, ভাব দেখিয়ে লাভ কি? কিন্তু দিব্যি চলি, কারণ মান্থলি আসে যেটুকু, দিব্যি চলি যে হ্যাঁ 5 স্টার হোটেলে একটা বসে খাইতে পারি, মান্থলি যেটুকু আসে। তাই বলে সেভিং আছে 5 স্টার হোটেলে খাইছি বলে কোটি টাকা, এমন না। কেউ 5 স্টার হোটেলে থাকলে সে কোটিপতি এমনটা নয়, লাইফস্টাইল কোটিপতির মতো দেখতে হলে সে কোটিপতি নয়। কিন্তু প্লেনে করে যাওয়া আসা করো, প্রাইভেট প্লেনে করে। এটা প্রমোশন ছিল, ফ্রি প্রমোশন ছিল। 5,500 টাকা পাবলিক গেলে নিত, আমি গেলে ফ্রি হয়েছে, আমি গেছি ফ্রি হয়েছে, প্রমোশন ছিল। না, এটা আমরা যখন কোনো স্টোর ওপেনিংয়ের জন্য প্রমোশন আসে, এই দিক থেকে যদি যাই কলকাতার থেকে, হামেশাই একটা স্টোর ওপেনিং বলো, ভিডিও বলো, 1-1.5 লক্ষ টাকা অফার করে ওরা নিজের থেকে। আমাদের লোকাল ওই জায়গার থেকে 10,000 টাকা অফার করে না, কিছু কিছু লোক অফার করে। তো সেখানে আমি বুঝি যে নিজের কাছের লোক না আর্টিস্টকে দাম দেয় না। এখানে টাকাটার কথা বলছি না, একটা তো দাম দেওয়া দরকার, নিজের কাছের লোক দাম দেয় না। তো সেটা টাকার দিক দিয়ে বিচার করছি না, মানে গাড়কে মুরগির ডাল বাড়াবার, এটা বলার কারণ এটাই যে ভালোবাসুক। এটা কোচবিহারের কিছু সম্মানীয় লোক আর অনেকেই আছে, তারা আমাদেরকে একটু ভালোবাসুক, আমার ভালোবাসার কারণ ভ্যালু দিক, সে সম্মানটা সম্মান দিক, তারা ভালো ভালো প্রোগ্রামে ডাকুক, পাপ অর্জুন দেখুক যে কোচবিহারে কিছু আইকন না থাকলেও কিছু আইকন লাইট আছে। আচ্ছা, পে টু ব্যাক কথা দিয়েছে। বললাম তো, যে কোনো ব্যবসার প্রথম থেকে ইনভেস্টমেন্ট আছে। এখানে পে টু ব্যাক, এই যে এই মাসে 15 তারিখে আমরা আইফোন দেবো 2টো, তো যা আর্নিং আছে সেটা ওখানে চলে যাবে। পরের মাসে আবার আইফোন দেবো। যারা পে টু ব্যাক ইউজার আছে, তারা যদি এই পে টু ব্যাক ইউজ করে, ফ্যান হয়ে যাবে। প্রত্যেকটা রিসার্চে তুমি করে দেখো এখনই, আমি কথা দিচ্ছি, আমি চ্যালেঞ্জ বলছি, আমার এই পে টু ব্যাক সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশন, মানে আমার বেস্ট কোম্পানি এটা। যে কোনো রিসার্চ করলে তুমি কমিশন পেয়ে যাচ্ছ। তাই 3.5 লক্ষ ইউজার এই কয়েক মাস হয়েছে, 3.5 লক্ষ। ওরে বাবা, পুরো ইন্ডিয়ার মধ্যে ট্রেন্ডিং করেছে তো অ্যাপ্লিকেশনটা, 4 নম্বর ট্রেন্ডিংয়ে গিয়েছে ভারতবর্ষের মধ্যে। আরে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং, ফেসবুকে ট্রেন্ডিং, ইউটিউবে ট্রেন্ডিং, প্লে স্টোরেও ট্রেন্ডিং। তুমি যদি কখনো সুযোগ পাও পলিটিক্স জয়েন করার, করবে? সত্যি কথা বলতে, কে কি বলে বলুক, আমি করব। কোন দল? দল বলে কথা নেই, পৃথিবীতে কোনো দল খারাপ না, কোনো দল ভালো না। দল তো একটা নাম, ABCD, DCA, এগুলো একটা নাম। সেই দলটাকে বা সেই নামটাকে আমরা ভালো রাখবো না খারাপ রাখবো, সেটা একটা নেতার উপর ডিপেন্ড করবে। আমি রাজনীতি করব কেন? কোশ্চেন করতে ইচ্ছা করছে না? সমাজ কল্যাণ। আমি যে কাজটা করছি, আমি টার্গেট নিয়েছি এই বছরে 50,000 লোকের রক্ত জোগাড় করব। আর আই ক্যান ডু, প্রমিস পশ্চিমবঙ্গ, প্রমিস যে আমি 50,000 ব্লাড কালেকশন করে দেখাবো এই বছরে। বাহ, সেটা যদি একটা নেতা হয়ে করি, সেই দলটার নাম হবে। এটা আমি স্ট্যাটাসে দেখছিলাম। হ্যাঁ, তো এত কোটি লোক যদি ফলো করে, তো 50,000 লোক আসবে না ব্লাড দিতে? তো আমি ঠিক এটাই বললাম, প্রমিস রাজ্য, প্রমিস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি একটা সাধারণ ছেলে 50,000 লোকের ব্লাড জোগাড় করে দেবো, প্রমিস। সে 1 বছরে টার্গেট আছে, 1 বছর না পাবো, 2 বছরে করবো, এটাই তো। সেটা যদি আমি একটা নেতা হয়ে করতে পারি, আমার ফান্ডের সমস্যাটা দূর হবে। আচ্ছা, তোমার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি কি কি? জীবনে 4বারই কঠিন পরিস্থিতি এসেছে, 4বারই মনে হয়েছে জীবন মনে হয় এখানেই শেষ। প্রথম আমার স্কুল জীবনে খুব ছোট বয়সে আমার মা মারা গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমার মা মারা গিয়েছিল। গ্রামের যারা আছে তারাও ভিডিও দেখে, কিন্তু তারাও জানে আমার মা মারা গিয়েছিল। কি করে আমি বলি ভালো করে। মার নিঃশ্বাসও নেই, কিচ্ছু নেই। হুট করে মার পেট ব্যথার থেকে শুরু করে মা অজ্ঞান। আচ্ছা, 2-3 ঘন্টা কোনো সেন্স নেই। চাংগুলো করে যে শ্মশানে নিয়ে যায়, সেই জিনিসটা রেডি করার জন্য নাম ধরেই বলি, মিঠুনদার বাবা, আমার জেঠু, রেডি করার মতো পরিস্থিতি, গীতা পাঠ নিয়ে আসে। কিন্তু বাবা কানাই কাকু বলে একজন ডক্টর, গ্রামীণ ডক্টরকে বলেছে, আমি একবার দেখবো চিতায় নিয়ে যাওয়ার আগে
আমার স্ত্রী জীবিত আছে না মৃত আছে। বাবা বিশাল ট্যালেন্টেড, কিন্তু বিশাল ট্যালেন্টেড, মানে তুখোর ট্যালেন্টেড। আমি বাবার কাছে কিছুই না। বাবা রিস্ক নিয়ে স্লাইন লাগাতে বলেছে, কিন্তু ডক্টরবাবু লাগাবে না, লাশকে লাগিয়ে কী করবে। লাগার পরে 2 ঘন্টা 1 ঘন্টা পরে না এই একটা টোপ ব্লাড আসে, বাবা বলছে জীবিত আছে। সঙ্গে সঙ্গে কোচবিহারে নিয়ে গেছে, আমি নাম ধরে বলবো সেই হসপিটাল, শুভম হসপিটাল, অসাধারণ হসপিটাল। জানি না এখন কী ব্যাপার। সেখানে গিয়ে মাকে বহুদিন রাখার পরে মাকে জীবিত করেছে। আমার জীবনে খারাপ পরিস্থিতি। এই সময় তোমার এজ কত ছিল? 6-7-এ পড়ি। তারপরে টানা 3 বছর লড়াই করেছে বাবা। আচ্ছা, ওই সংসারে বাবা 3-4 বিঘা জমি বিক্রি করে দিয়েছিল। ওই সংসারে বাবা বহুত মানে লড়াই করেছে। আমার বাবা যে লড়াই করেছে আমার মায়ের জন্য, আমাদের জন্য, যে এটা মানুষ না গো, মানে আলাদা লেভেলের। তো এটা একটা খারাপ সময়। তারপরে মা ঠিক হওয়ার পরে 2 বছর পরে দাদার সমস্যা হয়। দাদা দাদা অ্যাকচুয়ালি খুব ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনার কালচার করতে করতে, এবং একটা মেয়ের প্রেমে পড়া একটু ব্রেনের সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তো দাদার জার্নিটা আরও কঠিন ছিল। একটা সময় খবর পাই দাদার ট্রিটমেন্ট করতে গিয়ে মানে টাকা নেই, রুগীটাকে তো বাইরে নিয়ে আসতে হবে, বাইরে নিয়ে আসতে পারিনি জন্য বাবা পুরো কিডনি ডোনেট করবে। আচ্ছা, নিপুদার বাবা, আর গ্রামে যারা আছে তারা জানে, ওই জেঠু সেদিন হেল্প করেছে। সেদিন 22,000 টাকা দিয়ে হেল্প করেছে। তো এই একটা খারাপ পরিস্থিতি। তো তারপরেও দাদাকে আর বেঁচে রাখা গেলেও না। দা বেঁচে নেই? দাদা বেঁচে নেই। হ্যাঁ, আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই, ফার্স্ট পরীক্ষার দিন দাদা মারা যায়। তো যাই হোক, তারপরে তো তেল আনতে পান্তা ফুরায়, বাবা ডিপ্রেশনে। তো ওই জেদ, ওই কষ্ট আজকে আমাকে বং মিডিয়া বানিয়েছে। 3 নম্বর খারাপ পরিস্থিতি হচ্ছে আমার একবার যেই চ্যানেলের দ্বারা আমি কিছুটা অর্থ উপার্জন করতেছিলাম, বং মিডিয়া, সেটা না হ্যাক হয়ে গেছিলো। আচ্ছা, 29 দিন পরে ব্যাগ আসে। এই 29টা দিন যে কী কেটেছে, আমার তো কিচ্ছু নেই। আমার তো 2 বিঘা জমি নেই যে বিক্রি করে চলবো বা আবাদ করে চলবো, আমার তো ওরকম নেই। হ্যাঁ, আমার কি বলো তো, তুফান, ঝড় তুফান আসলে পাশের বাড়িতে গিয়ে থাকতে হয়েছিল। আমি নাম ধরে বলি, সৌগত ভাই, ওনাদের বাড়ি টিনের পাকার ছিল, ওনাদের বাড়িতে থেকেছিলাম, মিঠুনদার বাড়িতে থেকেছিলাম। এই কয়েক বছর আগের ঘটনা, আমার গ্রামের লোক সব জানে। তো বাবা খুব আদর করে নিয়ে গেছিলো। বাবার খুব কষ্ট হয়েছিল যে আজকে বউ বাচ্চাকে মানুষের বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। ঝড় তুফান আসলে তো ঘর ভেঙে নিয়ে যাবে, নিয়ে গেছিলো। বাবা এসে বাইদা বুইদা করেছিল। সব বাস্তব ঘটনা, গ্রামের লোক যারা আছে তারা কেউ বলতে পারবে না মিথ্যা ঘটনা, যারা ভিডিও দেখে। তো যাই হোক, এরকমও পরিস্থিতি গিয়েছিলো। তো সেই খারাপ পরিস্থিতিতে লড়াই করে করে আজকে বং মিডিয়া আসি, এবং সেখানে তো কিচ্ছু ছিল না, ছিল মাত্র বং মিডিয়া। বং মিডিয়া যখন সাসপেন্ড হয়ে যায়, পরিস্থিতি শেষ। আমি তখন ডিপ্রেশনে চলে যাই, সেই বুঝি আমার জীবন শেষ। কি হবে, যেই এই বং মিডিয়ার জন্য বাবা মার মুখে 2 ফোঁটা অন্ন তুলে দিতে পারে, সেই বং মিডিয়া আজকে চলে গেল। অনেক কষ্টে উপরবেলার কৃপায় আসছে ব্যাক। আবার জার্নি করে করে আর একটা খারাপ পরিস্থিতি জীবনের। এখন খুব খারাপ পরিস্থিতি চলছে। কন্ট্রোভার্সি, কেউ আমাকে নিয়ে কটূক্তি করছে সেটা না, খারাপ পরিস্থিতি চলছে। আমি খুব মানসিকভাবে ডিপ্রেশনে আছি। আমি প্রতিনিয়ত মনে হচ্ছে, আমার মনে হয় সুইসাইড করলে সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে আমি 2025 সালে এপ্রিল মাসের কয় তারিখ, 9 তারিখ, আমি খুব ডিপ্রেশন পরিস্থিতিতে আছি। আমার এই যে তোমরা আছো, কথা বলছি, ভালো লাগছে। বাইরে গিয়ে মনে হবে আমি মনে হয় সুইসাইড করিনি। মানে এরকম মনে হওয়ার কারণ? যারা আমার সঙ্গে ব্যবসা রিলেটেড যুক্ত, তাদের কিছু মিস্টেকে ফান্ডের বিশাল সমস্যা, সেই চাপ। মাকে দিল্লিতে বা চেন্নাইতে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে নিয়ে যেতে হবে, 3 মাস পরেই নিয়ে যেতে বলছিল, কিন্তু মাকে নিয়ে যেতে পারছি না। মাকে নিয়ে যেতেই হবে, তো সেই একটা ফান্ড লাগে 2-3 লাখ টাকা, সেটাও আমি পারছি না এই মুহূর্তে। সিরিয়াসলি এরকম পরিস্থিতি। আর ওই পাড় থেকে মানুষ ভাবছে যে আমার কাছে অনেক টাকা, সেরকম একটা খারাপ পরিস্থিতি। ঠিকঠাক ইএমআই দিতে পারছি না। মান্থলি যে ইনকামটা হচ্ছে সেটা বিশ্বাস করে বিভিন্ন জায়গায় আমাকে দিতে হচ্ছে, না হলে শেষ। সো এরকম একটা ফান্ডের ইস্যু চলছে, পার্সোনাল লাইফে সমস্যা চলছে, লাভ জীবনে সমস্যা চলছে। এই যেই কিছু সমস্যার কারণে আমি খুব ডিপ্রেশনে, মনে হয় যে এখানেই জীবন শেষ। কিন্তু আমি 4-5 মাসের মধ্যে এটাকে অতিক্রম করব, এবং 4-5 মাসের মধ্যে আমি মাকে দিল্লি বা চেন্নাইতে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারবো, এটা উপরওয়ালার কাছে বিশ্বাস। আর মাকে টিকিয়ে রাখবে ততদিন আমি পারবো। তবে উজ্জ্বল ভাই, আমি একটা কথা বলবো, তুমি একটা বুঝদার, এত কঠিন কঠিন কাজও করেছো, এত ট্যালেন্টেড তুমি এই জায়গায় এসে যতই প্রবলেম যাক, প্রবলেম আজ এসছে কাল যাবে,
একদম তার মানে সুসাইড করবো বা যখন একা থাকছো ডিপ্রেশনে চলে যাচ্ছো, এইগুলো থেকে ওভারকাম। মনে হয় যে এবার আমি সুইসাইড করিনি। খারাপ সময়ের পরেই ভালো সময় আসবে। হ্যাঁ, এই যে একটা বিশ্বাস, আমার বিশ্বাস করা, আজকে একটা কথা বলবো ওপেনলি, আমার এই যে খারাপ সময় না, এই যে এত খারাপ সময়, এই খারাপ সময় আমাকে একটা মানুষ খুব বেশি মোটিভেট করছে। খারাপ সময়টা বাবা মার সামনে প্রেজেন্ট করছি না, বাবা খুব টেনশনে পড়বে, কিন্তু একটা মানুষের কাছে শেয়ার করি, সেই মানুষটা আমাকে এতটা মোটিভেট করছে, সে টাকা দিয়ে হেল্প না করলেও খুব ভালোভাবে আমাকে মোটিভেট করছে। তার সেই কথায় আমি পাইতে আছি। ও বলো তো সে কে? অ্যাঞ্জেল প্রিয়া। তার যা এই সাপোর্ট, মানে হ্যাঁ আমার সিরিয়াসলি অ্যাঞ্জেল প্রিয়া আমার মানে থ্যাংক ইউ। এটাই সত্যিকারের ভালোবাসা। আমাকে এই বিষয়ে খুব হেল্প করছে। ও একমাত্র জানে আমি কি পরিস্থিতিতে আর কি। আমরা সত্যি বলতে গেলে যেটা আমরা তোমার দেখে এসেছি সোশ্যাল মিডিয়া বলো বা ভিডিওর মাধ্যমে, তুমি খুব ফানি ভিডিও, কমেডি টাইপের মানুষ, সেই মানুষটা যে এতটা ডিপ্রেশন, এতটা কষ্টে ভুগছে, এটা যে আমরা যখন দেখছি আমাদেরও খারাপ লাগছে। আমিও তো মানুষ গো, আমাদেরও কষ্ট হয়। কমেডিয়ান যারা আছে তাদেরও তোমাদের মতো একটা মন আছে, আমাদেরও কষ্ট হয়, রাগ হয়, অভিমান হয়, আমাদেরও খারাপ সময় আসে। কিন্তু এই কান্নাটা তো আর সোশ্যাল মিডিয়া দেখাতে পারি না। হাইসা আমাদেরকে ভালোবেসেছে, তো আমরা যদি কান্না করি সেটা ন্যাকামো হবে, তো পারি না কান্না করতে। কিন্তু আমাদেরও কেউ জিজ্ঞেস করো কেমন আছো, আদৌ ভালো আছো, ভালো লাগে তখন। আমাদেরও কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু তার থেকে বেশি কষ্ট এবং পরিশ্রম বা যন্ত্রণা তখন হয় যখন নিজের কষ্টটা বুকের চেপে হাসি মুখে অ্যাক্টিং করতে হয়। মা দিব্যি করলাম ভাই, প্রচুর কষ্ট হয় তখন, ভিতর থেকে আসছে না হাসিটা, তাও হাসতে হয়। তো সেরকম সময় যায় কমেডিয়ানদের, শুধু উজ্জ্বল বর্মণের নয়। তোমার পরিস্থিতি তো খারাপ যাচ্ছে শুনে সত্যি আমাদের খারাপ লাগছে। সাথে একটাই কথা বলবো, এই সমস্ত কিছু ওভারকাম করে তুমি আরো বেটার কিছু করবে, ভালো কাজ শুরু করবে, আর আমরা উইশ করবো খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যায়। এটা ঠিক হওয়ার জন্য ম্যাক্সিমাম সময় আমার কাছে আছে 4 থেকে 5 মাস। আচ্ছা, 4-5 মাস পরে আমি নতুন রূপে আসবো। 4-5 মাস আমার কাছে খুব কঠিন পরিস্থিতি হবে। আর একটা কথা, পার্সোনাল কথা বলে ফেলবো, যে অ্যাঞ্জেল প্রিয়া বোনের সাথে যে প্রবলেম চলছে, ওই প্রবলেমগুলোকে ঠিক করার চেষ্টা করো, যেন আবার নতুন করে সুন্দর করে দুজনে আবার মিলে থাকো, এটা মন থেকে চাই। একদম অডিয়েন্সকে চাই বং মিডিয়া উজ্জ্বলের সাথে অ্যাঞ্জেল প্রিয়ার নতুন ভিডিও দেখতে চাও একসাথে, একসাথে। তো সব কমেন্ট করে ভাইকে ট্যাগ করো। এবার তুমি আমাকে বলো, তোমাদের কোচবিহারের রাজবংশী যে ভাষা, কয়েকটা যদি আমাদের অডিয়েন্স। মুই তো কইম তোমার কিছু ডায়লগ একটু শুনিয়ে দাও। ডায়লগ মই যেটে যাং যেই পরিস্থিতি থাকুক না কেন, মানে মুই রাজবংশী ভাষা কইম। রাজবংশী ভাষা পুরোপুরি হয়তো জানং না, শিখিম, জানলেও যেটুকু জানং কইম, তো এটাই রাজবংশী ভাষা। তোমার মনে কি হয় যে নর্থ বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটাররা বেশি বেটার ভিডিও বানায়, নাকি আমাদের সাউথ বেঙ্গল কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররা বেটার ভিডিও বানায়? পোকা ইউটিউবার হলে একটা অ্যান্সার দেবে, ট্যালেন্টেড ইউটিউবার হলে এখানে কি অ্যান্সার দেবো? সবাই ভালো। মানে কার কন্টেন্ট ভালো লাগে তোমার, নর্থ বেঙ্গল না সাউথ বেঙ্গল? দুই জায়গাটাই ভালো লাগে। সাউথ বেঙ্গল থেকে বেশি কার কাকে ভালো লাগে? ভাই কি ভালো লাগে সাউথ। আচ্ছা, বং মিডিয়া উজ্জ্বল কোনো নেশামান করে? সিগারেট খাই, তাছাড়া আর কিচ্ছু খাই না। আমাকে দেখে মনে হয় গাঁজাখোর, মদখোর। মুখ দিয়ে বললে তো আর প্রমাণিত হবে না যে আমি সেগুলো খাই না। আমার বন্ধু বান্ধব জানে সেগুলো খাই না। কলেজ লাইফে 2-1 খুব কম বয়সে মদ পান করেছিলাম, কিন্তু পরবর্তীতে আর করিনি গো, ওই পেটের সমস্যা, আর করবো না জীবনে। মা বাবা পছন্দ। আচ্ছা, গ্রামের কে কে আছে তারা কমেন্ট করে যাও। 100% চ্যালেঞ্জ। আমাদের গ্রামের সম্মানের ব্যক্তিবর্গ সবাই জানে যে আমি মদ, বোতল টাচ করে অ্যাক্টিং এর জন্য খাই না। আগামীকালে বং মিডিয়া উজ্জ্বলকে কি আমরা টলিউডের বড় একটা হিরো হিসেবে দেখতে পাবো? সে জানি না গো, আমি সিনেমার জন্য খুব পাগল। বিশেষ করে সিনেমা দেখতেও ভালোবাসি, বানাতেও ভালোবাসি। বানাতে পারিনি, ইচ্ছা আছে কিছু করার। তো সিনেমা নিয়ে এমন কিছু করার প্ল্যান আছে যেটা যাতে ভালো হয়, ইতিহাস হয়। টলিউডে ইচ্ছা আছে না বলিউডে? আমি আমার মতো করার ইচ্ছা আছে। কোথায়, না হলিউডে? সে আমার প্রোডাকশনে উজ্জ্বল ফিল্মে। সুমিত গাঙ্গুলিকে ডাকার পরে কন্ট্রোভার্সি তৈরি হলো, সেখানে উজ্জ্বল বর্মণকে ডাকার মানে কি? আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে উজ্জ্বল
মানে সোজা সাপটা কথা বলতে ভালোবাসে, যেটা আমরা ভিডিও থেকে দেখে দেখে এসছি। তো আমরা যতটা জানি যে উজ্জ্বলকে এই মুহূর্তে যদি ডাকি ও ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারবে। যদি সুমিত স্যারের মনে যদি কিছু ভুলও থাকে বা তুমি যদি কিছু ভুল পাবো তুমি ক্লিয়ার করে দিতে পারবে। তাই রিয়েল ফ্যাক্টটা ক্লিয়ার বলে দিচ্ছি তাহলে, ক্লিয়ার, এখানে নেগেটিভ কিছু না। ওনার সঙ্গে প্রথমে আমার ফেসবুকে কথা হয়, ফেসবুকে কথা হওয়ার পরে বলা হয় বংমিটা, রাইট দেন গিয়ে ওনার সঙ্গে আল্লাহ ভাই আমার সিনেমাটার বিষয়ে নিশাচর, যেখানে ওনাকে রোলের জন্য বলা হয় এবং 1000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়, উনি সেটা বলেছে। সেটা এখনও কমপ্লিট হয়নি বললাম তো, এই ফান্ডের সমস্যা। আচ্ছা, তো সেটা গিয়ে হোল্ড হয়ে যায়, কিন্তু তার মাঝখানে চান্নামেতে উনি একটা প্রোগ্রাম করে, তার জন্য কোচবিহারে আসে। সেদিন আমার বাড়িতে যায়, ওনাকে বলি আমার এখানে একটা পার্ট করতে, উনি সেটা করে। আমার ডিরেকশনে উনি পছন্দ করেছে। ওনাকে বলুন যে আমি ইউটিউবের ডিরেকশন সেদিন দিয়েছিলাম, আমার স্ক্রিপ্ট, কিন্তু উনি পছন্দ করেছে। হ্যাঁ দেখ অ্যাঞ্জেলকে বলেছে, দেখ ডিরেকশন কাকে বলে, সত্যি ভালো, প্রশংসা করেছে, আমি উৎসাহিত পেয়েছি। কাজ করেছে, চলে গিয়েছে, কাজ করে তারপরে উনি এটাও বলেছে ভিডিওটাকে প্রাইভেট করতে, সেটাও করেছি আমি, হলো। তারপরে গিয়ে ওনার সঙ্গে আবার ফোনে বিভিন্ন জায়গায় কথা হয়, খাদানের ওখানে দেখা হয়, এবং উনি নিজে নেক্সট টাইম আমাকে কাজের অফার করেছে। এবং আমি রিসেট করেছিলাম সেটা, যে আমার সময় নেই, আমি বাড়ি যাবো আজকে কলকাতায়। আমি তখন বিশ্ববাংলা গেটের ওখানে, আমাকে বলে কি উজ্জ্বল ব্যাট গার্ল বলে একটা পুরো সুন্দর টিম আছে, ওদেরকে দিয়ে তুমি একটা কাজ করো, ওরা তোমার সঙ্গে কাজ করতে চায়, আমিও সেখানে থাকবো। আমি দাদা আমি তো বাড়ি যাবো গো দাদা, প্লিজ পরের বার। না এটা করতে হবে। হ্যাঁ, আমি বললাম আরে কী করে করবো, আমার এখানে চেনা পরিচিত নেই, ক্যামেরাম্যান কোথায় পাবো? উনি আমাকে বলে, তারপরে আমি ক্যামেরাম্যানের একটা জোগাড় দিয়ে উনি ব্যাট গার্লের সিওর সাথে কথা বলা দেয়। তারপরে উনি আমাকে রিসিভ করে আমার জন্য ওয়েট করেছিল আধা ঘন্টা 1 ঘন্টা। আচ্ছা, তারপরে গিয়ে আমাকে উনি নিয়ে যায়, আমি ঠিক জানিও না সেই জায়গাটা কোথায়, ব্যাট গার্লদের সঙ্গে শুটিং করে, এবং আমার কভার গান কলিজার টুকরে সে উনি কাজ করে, এবং উনি যাওয়ার পথে নিজে লাইভ করে, নিজে আমাকে নিয়ে ভিডিও করে, আমাকে নিয়ে কথা বলে, উনি নিজে একাই বলে সেলিব্রিটি, এই সুপারস্টার। আমি নিজেই বলি না আমি সুপারস্টার নই, হাবলাকান্ত। এইভাবে উনি আমাকে পরে ভালোভাবে প্রায়োরিটি দেয়। এবং ওনার সঙ্গে লাস্ট টাইম কয়েকদিন আগে ভিডিও কলে কথা হয়েছে, বাবু ভালো আছো, এটা ওটা এসে আমিও 2 দিন কল করেছিলাম, সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। একদিন একটা মলে আড্ডা দিয়েছিলাম, সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, এটাই। এবং উনি আমাকে এর আগেও আরও 2টা কাজের কথা বলেছে আমার সিনেমার বিষয়ে, কিন্তু পরবর্তীতে উনি নিজে বলেছে, বাবু তুই যে করতে চেয়েছিলি শুটিং, আমি দার্জিলিংয়ে যাবো, তো শিলিগুড়িতে তুই করতে পারিস ফেব্রুয়ারি মাসে 15-16 তারিখ। আমি সেটা ফিক্সও করেছি, পরে গিয়ে আমি নিজেই টাইম দিতে পারিনি, হলো। তারপরে উনি রায়গঞ্জে একটা প্রোগ্রামের কথা বলেছিল, উনি একটা বলেছিল, আমি বলেছি এমন বাজেট লাগবে, সেটা উনি আর কোনো আপডেট দেয়নি। উনি নিজে পরবর্তীতে আমাকে কাজের অফার করেছে। সো এরকম একটা ব্যাপার। ওকে, এখানে গিয়ে কোথাও ওনার ছাগল মনে হলো, পাগল মনে হলো, কোথাও উনি আমাকে চেনে না, কোথায় 7 জন্মে আমি ওনার সমতুল্য হতে পারবো না, সেটা আমি জানি না। এটাই ওনার সঙ্গে আমার পুরো সম্পর্কটা এইভাবেই তৈরি হয়েছে, এইভাবেই। আমি ওনার সঙ্গে কখনো অসম্মান করিনি। হ্যাঁ, চলতে ফিরতে সেলফি উঠতে আসলে আমি নিজে গিয়ে বলছি ওকে আসুন দাদা উঠুন, কিন্তু ওনার সঙ্গে কেউ যদি উঠতে গিয়েছিল উনি অনেক সময় দেয়নি সেলফি, অনেক সময় যাই হোক, সেখানে আমি কাউকে অ্যাভয়েড করিনি, বরং উনি অ্যাভয়েড করেছে আমার চোখের সামনে মানুষকে সেলফির থেকে। তাদের ভালোবাসা পেয়ে আমরা এই জায়গাগুলোতে আসলাম, সেখানে ভাবটা কার হলো আমি ঠিক বুঝলাম না, জানি না কোথায় বলছে আমার অ্যাটিটিউড বেশি। আমার অ্যাটিটিউড বেশি কথাটা আমি পছন্দ করি না, বুঝলে। আমি এত সাদামাটাভাবে চলি, সিরিয়াসলি অহংকার পতনের কারণ, এটা আমি নিজেই বলি, সেখানে আমি কেন অহংকার দেখাবো, তাই না? তো এই ফ্যাক্টটা এখানে পুরোটাই এটাই ক্লিয়ার। সুমিত গাঙ্গুলি ভালো না, উজ্জ্বল বর্মন ভালো? কেউ খারাপ নয়, ঠিক আছে, হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হতে পারে। আমি বলছি যে কোনো একটা অ্যান্সার দিতে হবে। সুমিত স্যার ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করেছে, ওনার কিছু অনেক সিনেমা ছোটবেলা থেকে আমরাও দেখেছি, সেই হিসাবে কাজের দুনিয়াতে উনি অনেক সিনিয়র। আমি পার্সোনালভাবে স্যারের বাড়িতে কোনো আড্ডা দিইনি, কোনোদিন সুমিত স্যারের সাথে ক্লাবে যাইনি, তো আমি সত্যি অত ভালো জানি না। কিন্তু আমি তোমাকে কথা বলি, তোমাকে আমি যতটা ফেসবুক ইউটিউবের মাধ্যমে যতটা জানি, তুমিও খুব কুল টাইপের পার্সন, সেই হিসেবে তুমি ইউটিউবার হিসেবে অনেক ভালো মানুষ। পৃথিবীতে আমাকে পাগল ছাগল যাই বলুক না কেন, প্লিজ আমার অহংকার হয়েছে এটা বলবেন না, আমার ভিতর ফাটবে। কারণ এই অহংকার পতনের কারণ ভাই, মানুষ আমাকে অহংকার দেখিয়েছে, তাই বলে আমি ইউটিউবে পার গেছি যে না, এই বড় হয়ে অহংকার ছাড়া কি করে বাঁচা যায় সেটা প্রমাণিত করার জন্য আমি বড় হওয়ার চেষ্টা করেছি। সেখানে যদি আজকে ওই কথাতেই আঘাত পড়ে যে আমার অহংকার ভাব,
আমার খুব কষ্ট হবে। সেটা না বললে আমি খুব খুশি হব। তুমি আমাদের কফি উইথ প্র্যাঙ্ক বাজে আজকের গেস্ট এসে কেমন লাগলো? ধামাল, মানে ধামালের মধ্যে কি আছে, ধামালটা ব্যাখ্যা করলে ধামাল, মানে ভালো, অসাধারণ। তোমরা সত্যি খুব ভালো, খুব খুব ভালো। আর তুমি, আমি বয়সে খুব ছোট, আমাকে প্রথম অবস্থা দাদা বলছিলাম কেন? নো ভাই হতে না, এলা কথা সারো ভাই, ভিডিও বন্ধ হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর, যে কন্ট্রোভার্সিগুলো হবে এই হবে সে হবে, আমারগুলো লাভ, ঠিক আছে? অডিয়েন্স খালি মাথা ঘামাবে, বুঝতে দিচ্ছেন আমার কথা কিছু? একদম পুরো বুঝতে পারছি। বুঝছেন? তোমরা ভিডিও বানান, তোমরাও এই করো সেই করো, কারো ক্ষতি করেন না, এটাই। আমরা যদি কখনো এই সুমিত স্যার আর তোমাকে একসাথে যদি ডাকি কোনদিন পাবো? সময় যত পুরনো হবে, উনি যত বড়ই মহান মানুষ হোক না কেন ভাই, লাথ মারলে সেখানে থাকার কোনো মানে নেই। বুঝতে পারছি, মানে চান্সেসটা কম। কেন ওনাকে ছাড়া আমার জীবন চলবে না? ওনাকে ছাড়া মানুষ আমাকে ভালোবাসবে না? এটা কোনো কথা বলো? তবে কখনো পসিবল হলে দুটো আন্ডারস্ট্যান্ডিং করে সে যদি কখনো হয় তো, আমি ঝামেলা চাই না, সে যদি হয় হবে। শুরু করেছে উনি, নেভাতে হবে ওনাকে, সে এটা অ্যাটিটিউড না। আমি তো নিজের থেকে এসএমএস করেছি, ঠিক আছে, সম্পর্ক ঠিক হয়ে যাক, এটাও চাই আর কি। ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আছে, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমাদের এখানে এসে তোমার তো তুমি বললে কেমন লাগলো, একটু বাংলাতে ভালো করে বলে দাও। সত্যি খুব ভালো লেগেছে, খুবই ভালো, মানে খুবই ভালো। প্রথম কথা হওয়াতেই অ্যাকচুয়ালি আমি তো সত্যি কথা বলতে কোনো চ্যানেলে পডকাস্ট দেই না, অনেক জায়গার থেকে ডাকছে, এ হয়েছে সে হয়েছে, আসো পডকাস্ট দাও, আমি দেই না, খুব কম দিই, খুব কম। এখানে প্রাঙ্কবাজ এখানে আসার কারণ, আমি তোমাদের এর আগে দেখেছি, তোমাদের চিনি, আর তুমি প্রথমে এন্ট্রিটা ভালো করেছো, কথা যখন চালু করেছো না, আমার ভালো লেগেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি হয়েছে বলে আমি ওনার দিকে আর পিছনে তাকাবো না, কিন্তু উনি যদি নিজের থেকে এবার বলেন, আমার মনটা গলে যায়, আচ্ছা আচ্ছা, মানে গলে যাবে, এটাই। ওটাই হোক, আমরা চাইবো একদম। আর আমি বন্ধুদেরকে একটা কথা বলতে চাই যে বং মিডিয়া উজ্জ্বল ভাইয়ের সাথে অনেক আড্ডা দিলাম, অনেক সময় কাটালাম, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। ওনার মনের দিক থেকে অনেক ভালো, খুব ভালো, মানে ঠান্ডা মনের মানুষ, অনেক ভালো কাজ করছে। সবাই ভাইকে সাপোর্ট করো। আর আমরা আরও নতুন নতুন গেস্ট আসবে, আমাদের অনেক গেস্টের শ্যুট অলরেডি হয়ে গেছে, এপিসোড প্রতি সপ্তাহে আসবে, ধীরে ধীরে সব কন্টেন্টগুলো আসবে। থ্যাংক ইউ কফি উইথ প্রাঙ্কবাজে তোমাকে, তোমাদের দুজনকে অনেকক্ষণ থেকে দেখে এসেছি, ওইদিকে ইউটিউবের প্লে বাটনগুলো দেখছি, বাপরে বাপ, অনেক সিনিয়র তোমরা। সিরিয়াস না, আমরা হয়তো অনেকে আগে থেকে কাজ করছি, কিন্তু হয় না যে একটা রিদিম থাকে। হ্যাঁ, আর আজকে একটা জিনিস বলবো আমি ক্যামেরায় তাকিয়ে, যে ইউটিউবাররা যে আছে আজকে আমাদেরকে ফলো করছে, বং মিডিয়া উজ্জ্বলকে ফলো করছে, কালকে মানুষ নাও করতে পারে, আমাদের কাজের উপর ডিপেন্ড করে মানুষ ফলো করবে কি না। হ্যাঁ, আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে, ভাগ্য একটা মানে চাকার মতো, কোন দিকে কখন ঘুরবে কোনো ঠিক নেই। আর সেই ভাগ্য ধোঁকা তখন দেবে যখন তোমার মধ্যে ভালো ভাগ্য আসার পরে অহংকার আসবে, যখন তুমি বাজে ব্যবহার করবে, মানুষকে ঠকাবে। তো এইসব জিনিস থেকে আমি সবসময় বিরত থাকি। তাই বলে আমাকে যখন কেউ বলে আমার ভাব হয়েছে, অহংকার হয়েছে, আমার খুব কষ্ট হয়। তো সেই জিনিসগুলো নেই, এগুলো যদি আমার মধ্যে কোনোদিন আসে, আমি যাতে পতন হয়ে যাই, এটা আমি নিজেকে বলছি। আচ্ছা, আশা করি সেগুলো আসবে না। আর এটাই বলার, বং মিডিয়া উজ্জ্বলে যদি কখনো মনে হয় ভাব হয়েছে, তো প্লিজ কাছে এসে মিশে থেকে ভালো লাগবে। হ্যাঁ, দূর থেকে বিবেচনা করতে নেই। আগামীতে বং মিডিয়া উজ্জ্বল সমাজের জন্য কিছু করতে চায়, বং মিডিয়া উজ্জ্বল একজন ইউটিউবার, তো আমার মতো আরও ইউটিউবার প্রাঙ্কবাজ থেকে শুরু করে সবাই আমরা সমাজের জন্য কিছু করবো। থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। নেক্সট আবার দেখা হবে। কপি উইথ প্রাঙ্কবাজকে সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, লাইক। আর কোন কোন পার্টগুলো ভালো লাগলো কাট করে স্ট্যাটাস মারো আর আমাকে মেনশন করো।